আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। তো ঘটনায় যাই। সবার মনোযোগ আকর্ষণ করছি, যদি রুমের লাইট জ্বালানো থাকে লাইটটা বন্ধ করে দিতে পারেন। ভদ্রলোকের নাম গিয়াস মোল্লা। তিনি বিদেশে ছিলেন প্রায় 20 বছর। এরপরে একবারে দেশে চলে আসেন। তার একটা ছেলে ছিল, নাম পিয়াস। তার বয়স 12 হবে হয়তো, এবং ছেলেটা বেশ শান্ত স্বভাবের ছিল। তিনি দেশে আসার পর চাষাবাদ শুরু করেন। পুকুর ইজারা বা লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। এরপর তিনি একটা গরুর খামার করে গরু লালন পালন শুরু করেন। মাস 6 সব কিছুই ঠিকঠাক ছিল। এর মধ্যে তার মা মারা যান। তার মা মারা যাওয়ার পর তিনি একটা অনুষ্ঠান করে মানুষজনকে খাওয়ান, তার মাগফিরাত কামনা করে। যেদিন ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তার 2 দিন আগে তাদের বাসায় একটা কুকুরের মৃতদেহ পাওয়া যায়। কুকুরের মাথাটা মোচড় দিয়ে ভেঙে এমনভাবে শক্ত মাটিতে ঢোকানো হয়, যা দেখে তারা সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। সমতল মাটি, কোথায় কোনো রকমের চিহ্ন নেই যে কেউ মাটি খুঁড়ে এই কুকুরকে পুঁতেছে। এমন ছিল কুকুরের মাথা এবং পিছনের পা মাটির উপরে, আর মাঝখানের অংশ মাটির নিচে। সেদিন রাতে গিয়াস সাহেবের ঘুম ভেঙে যায় খামারের গরুর ডাকে। তিনি বের হয়ে দেখতে পান তার খামারের উপরে ছোট আকৃতির কোনো লোক বসে কি যেন করছে। তিনি ঘরে ঢুকে লাঠি টর্চ নিয়ে বের হয়ে আলো ফেললে দেখতে পান গরুগুলো বের হয়ে এদিক ওদিক ছুটে যাচ্ছে, আর উপরের গাছপালায় বানর যেভাবে চলাফেরা করে এভাবে লাফিয়ে লাফিয়ে কিছু একটা চলে গেল তাদের এলাকার কবরস্থানের দিকে। পরে অনেক ঝামেলা করে গরুগুলোকে নিয়ে আসা হয়। অনুষ্ঠানের দিন রান্না করা হয় এবং একসাথে কয়েক গ্রামের মানুষ যোগ দেয়। খাবার পরিবেশন করা হয় রাত 7টার পর থেকে। তখন 9টা বাজবে। অনেক মানুষজন খাবার খাচ্ছিলেন। হঠাৎ সবার মাঝে বড় একটা টুকরো ইট এসে পড়ল। এরপর সাথে সাথে ছোট ছোট ইটের কণা লোকজনের চারপাশে এসে পড়তে শুরু করে, আর হই হুল্লোড় পড়ে যায়। অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। সবাই মনে করল ভূতের আক্রমণ হয়েছে, তাই কবিরাজ আনার পরামর্শ দেয় এবং কবিরাজ এসে তার যত কেরামতি আছে করে যায়। কিন্তু কোনো ফল তো দূরের কথা, সব কিছুর শুরু হলো মাত্র। রোজ রাতে তার ছেলেটা ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। তারা দরজা আটকায়, এমনকি তালা মেরে রেখেও তার ছেলেকে ঘরের বাইরে যাওয়াটা দেখাতে পারে না। সবসময় ওকে পাওয়া যেত তাদের এলাকা কবরস্থানের বাউন্ডারির বাইরে। স্লিপ ওয়াকিংয়ের মতো চলতো, আর দেয়ালের সাথে যে বাড়ি খেত। এক পা পিছিয়ে যেত, আবার 2 পা সামনে যেত। তো এভাবেই বাড়ি খেত আর কি, বাড়ি খাচ্ছিল। আর এক সময় যখন কবিরাজেতে কাজ হচ্ছিল না, তখন ওকে বেঁধে রাখা হতো যাতে করে রাতে ঘুমিয়ে গেলে বেরিয়ে যেতে না পারে। কিন্তু প্রতি রাতেই ঘুমের মধ্যে ছেলেটা হাসতো, কান্না করতো, এমনকি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করতো। পরে দূরের এক এলাকার মাদ্রাসা থেকে একজন হুজুর এসে পিয়াসকে ঝাড়ফুঁক দেন। তিনি কিছু পানি পড়া দিয়ে চলে যান। হুজুরের পানি পড়া নিয়মিত খেতে শুরু করলে সমস্যাটা কমে যেত। হুজুর বলছিলেন বদ বাতাসের চাপে এগুলো করছে, ঠিক হয়ে যাবে। কয়েকদিন টর্চের আলোতে তিনি দেখতে পান রাস্তার বিভিন্ন জায়গায় ছিটছিট রক্ত আর পশম পড়া। পশম দেখে বুঝতে পারেন এটা একটা গরুর পশম। তিনি তার খামারের দিকে যান, যে দেখতে পান তার একটি গরু সেখানে নেই। তিনি 3-4 জন লোক নিয়ে খোঁজা শুরু করেন। এবার সেই কবরস্থানের পাশে সেই গরুটাকে মৃত অবস্থায় পাওয়া যায়। দেখে মনে হবে বাঘ সিংহ কিছু অংশ খেয়ে ফেলেছে, কিন্তু তাদের এলাকায় এমনটা হওয়া সম্ভবই নয়। শিয়াল নেই, কুকুরও তেমন একটা নেই। এদিকে তিনি মেলাতে শুরু করেন মেহমানদারির দিনের ঘটনা, ছেলের সমস্যা, এগুলি কি সব হচ্ছে ওনার সাথে। তিনি হুজুর এনে বাড়ি বন্ধ করান পরদিনই। 3 দিন পর রাত 2টা-3টার দিকে তার ঘুম ভেঙে যায় গরুর ডাকে। তিনি বের হয়ে দেখতে পান গরুগুলো খামারের থেকে দড়ি ছিঁড়ে তার উঠোনের কোনো এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আর সবাই বের হয়ে দেখতে পান খামারটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনভাবে বিধ্বস্ত হয়ে আছে। এদিকে তার স্ত্রী ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে এসে বলতে থাকেন পিয়াস ঘরে নেই, পিয়াসের ঘরে ভূত। এটা বলতে বলতে জ্ঞান হারান উনি। ঘরে ঢুকে পিয়াসকে পাওয়া যায়নি। এদিকে গরু গুনে দেখা গেল একটা গরু কম। বাড়ির অন্যান্য লোকেরা পিয়াসের মাকে নিয়ে ব্যস্ত ছিলেন, বাকিরা পিয়াস এবং গরু খুঁজতে বের হন। কোথাও না পেয়ে সেই কবরস্থানের কাছে যে দেখতে পাওয়া যায় গরুটা মরে পড়ে আছে, আর পিয়াস হাঁটু গেড়ে মাথাটা একবার গরুর পেট থেকে বের করছে, আর একবার ঢুকিয়ে কোমরে কিছু বের করে কামড়িয়ে খাচ্ছে।
এমন দৃশ্য দেখে সবাই অবাক হলেও গ্রামের লোকজন ধরে ফেলে ওকে। এদিকে পিয়াসের মায়ের জ্ঞান ফিরলে তিনি বলেন, যখন উঠানে গরু তিনি দেখছিলেন তখন পিয়াসকে দেখতে গিয়েছিলেন তার ছেলেটা ঠিক আছে কিনা। তিনি ঘরে যেয়ে দেখতে পান পিয়াস ঘরে নেই, আর পিয়াসের ঘরে একজন বৃদ্ধ মহিলা চেহারা কাপড় দিয়ে ঢেকে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সেই মহিলা খিলখিল করে হাসতে শুরু করে, আর সেই সময় সেই মহিলার চেহারা থেকে কাপড়টা সরে যায়। তিনি দেখেন পিয়াসের দাদি, যিনি মাস দুয়েক আগে মারা গেছেন। এটা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। এদিকে পিয়াসকে অনেক কষ্ট করে 10-12 জন লোক টেনে নিয়ে আসে, কিন্তু ওকে নিয়ে বাড়িতে প্রবেশ করার আগেই পিয়াস তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দৌড় দিয়ে পালিয়ে যায়। সেই রাতে অনেক খুঁজে পিয়াসকে আর পাওয়া যায়নি। এদিকে গ্রামে পিয়াসকে ভূতে ধরার রোল পড়ে যায়। যাই হোক, এখনো বুঝে না আর কতটা উন্নত হওয়ার দরকার আমাদের মস্তিষ্কের। সব ক্ষতি হলো গিয়াস সাহেবের, কিন্তু গ্রামের অল্প কয়েকজন ছাড়া আর সবাই গুজবে তাল মিলিয়ে তাদের সাথে দূরত্ব তৈরি করে ফেলল, পাছে সেই ভূত না যেন তাদের ধরে ফেলে। এদিকে বিভিন্নভাবে বিভিন্ন কবিরাজের কাছে যে তেমন ভালো কোনো খবর পাচ্ছিলেন না, যেহেতু পিয়াস নিখোঁজ। কি হলো ওর কারণে তাদের মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কোনো এক এলাকার হুজুরের কাছে গিয়েছিলেন তদবির করতে পিয়াসকে ফিরে পেতে। সেখান থেকে তিনি ফিরছিলেন, রাত তখন 10টা। সেই কবরস্থানের রাস্তা ধরে তাকে ফিরে আসতে হবে। তিনি কবরস্থানের কাছে এসে দেখতে পান কুপি জ্বলছে সেখানে, একজন লোক কবর খুঁড়ছে। তিনি অবাক হন, লাইট থাকতে কুপির কেন, আর কার কবর খুঁড়ে? এলাকায় তো কেউ মারা যায় নাই। তাই তিনি বাইরে থেকে জিজ্ঞেস করলেন, কে? কোনো উত্তর আসে না। তিনি কবরস্থানের গেটে দাঁড়িয়ে দেখতে পান সেই লোকটি তার মায়ের কবর খুঁড়ছে। দূরের আলোতে তিনি দেখতে পাচ্ছিলেন কবরে সেই লোক নেমে গিয়েছে। এবার তিনি এই করে ডাক দিতে থেকে গেটের পাশে থাকে ইটের স্তূপ থেকে একটা ইট হাতে নিয়ে তা দৌড় দিয়ে সেখানে যান, যে দেখতে পান কবরে তার ছেলে পিয়াসের লাশ, যা দেখে তিনি ওই জায়গায় শক্ত হয়ে গিয়েছিলেন। এবার তিনি শুকনা পাতা মরমর করার শব্দ পেতে লাগলেন, আর পেছনের দিক থেকে শব্দটা আসছিল, আর একটা হাত তার কাঁধে এসে পড়ে, সাথে উটকো পচা গন্ধ। তিনি শুনতে পান হুবহু তার মায়ের কণ্ঠে তাকে বলছে, আজ তোকে বাগে পেয়েছি। তিনি এক ঝটকায় সেখান থেকে সরে গিয়ে দ্রুত বেগে দৌড় দিয়ে বের হয়ে ছুটতে শুরু করেন। এদিকে তিনি বুঝতে পারছিলেন তার মায়ের রূপ নিয়ে সেই পিশাচ সেই কবরস্থানে দাঁড়িয়ে হাসছিল হো হো করে। ঘরে ঢুকে তিনি বসে পড়েন। প্রায় ঘন্টা খানেক পর তিনি শান্ত হন, কিন্তু পিয়াসের মাকে কিছুই বলেননি, যাতে করে তিনি যেন ভয় না পান। সেদিন রাতে পিয়াসের মা স্বপ্নে দেখতে পান একজন লোক খালি শরীরে তাদের বাসার উঠান থেকে মাটি, তার স্বামী আর ছেলের কাপড় নিয়ে হেঁটে চলে গেল পাশের একটা বড় নদীর পাড়ে। সেখানে সেই কোনো একটা পশু এক কোপে মেরে ফেলে সেই পশুর রক্ত সেই নদীতে ছিটিয়ে দিল। রক্তগুলো যেখানে পড়ছিল পানির মধ্যে, সেখান থেকে বুদবুদ হতে লাগলো। হঠাৎ পানির ভেতর থেকে একটা ছোট্ট আকৃতির কেউ উঠে এসে সেই লোকটার পাশে পড়ে থাকা মৃত পশুটা পানির মধ্যে টেনে নিয়ে যায় এবং পানির মধ্যে সেই পশুটিকে নিয়ে ডুবে যায়। এরপর পানি থেকে উঠে আসে সেই জিপটি, আর সেই লোকের পেছন পেছন চলতে শুরু করে। সেই লোকটা তাদের বাড়ির পাশের সেই কবরস্থানে সেই জিপটিকে নিয়ে প্রবেশ করে। তিনি দেখতে পান তার শাশুড়ির কবর খুঁড়ে তার কাফনের কাপড় কেটে নিল, আর সেই কাপড় নিয়ে তারা তাদের খামারের সামনে এসে দাঁড়ায়। এরপর তার ঘুম ভেঙে যায়, আর তখনই খামার থেকে গরুর ডাক আসতে শুরু করে আবারও। তিনি তার স্বামীকে ডেকে তোলেন, তিনি বের হন, আর খামারের সামনে পিয়াসকে জ্ঞানহীন অবস্থায় পান। সেখান থেকে তাকে উদ্ধার করে আনা হয়, আর তখনই স্বপ্নটির কথা গিয়াস সাহেবকে জানানো হয়। এদিকে অনেক সেবা শুশ্রূষা কভার করার পরে ভোরের দিকে পিয়াসের জ্ঞান ফেরে, কিন্তু ছেলেটা একদম চুপচাপ হয়ে যায়। আরেকজন হুজুর এসে ঝাড়ফুঁক করে, কিন্তু কাজ হচ্ছিল না। এদিকে স্বপ্নে কথা শুনে আর গেল রাতের ঘটনার কারণে তিনি কবরস্থানে যান তার মায়ের কবর দেখতে। সেখানে তিনি কোনো কিছুই অস্বাভাবিক দেখতে পাননি, সব স্বাভাবিক। একদিক বেশ কয়েকটা গরু মরে যাওয়ার আর ছেলের এমন অবস্থা দেখে তিনি মানসিকভাবে দুর্বল এবং ভেঙে পড়ে গিয়েছিলেন। তাই খুব কম দামে বাকি গরুগুলো বিক্রি করে দেন তিনি। দুদিন পর গিয়াস সাহেব ও তার স্ত্রী এবার একসাথে স্বপ্ন দেখেন। এবার তারা দেখেন পূর্বের সেই লোক খালি গায়ে হেঁটে হেঁটে তাদের এলাকার সেই কবরস্থানে ঢোকে। তার শাশুড়ির কবরের উপরে বসে কুপি জ্বালিয়ে একটা সুপুরি কেটে দুভাগ করে এক টুকরা কাপড় ঢুকিয়ে দিয়ে লাল সুতা দিয়ে সেই সুপারিটা সেলাই করে মুখ আটকে দিয়ে সেই সুপারিটা কবরস্থানের এক অন্ধকার অস্পষ্ট একটা জায়গায় পুঁতে দেয়।
এবার সেই লোক ধীরে ধীরে তাদের বাড়ির উঠানে এসে বসে। এবার সেই লোকটা একটা ব্যাঙ বের করে 2বার বাড়ি মারে উঠানের মধ্যে। এরপর সেই ব্যাঙটার মুখে লাল একটা কাগজ ঢুকিয়ে দেয়। এবার সেই ব্যাঙটাকে সেই লোক একটা ডাবের মাথা কেটে সেটার মধ্যে ঢুকিয়ে দেয় এবং পরে সেই ডাবটার মাথা লাল সুতা দিয়ে সেলাই করে দেয়। এরপর সেই লোকটা সেই ডাবটা মাথায় নিয়ে তাদের বাড়িটাকে বেশ কয়েকবার চক্কর দেয়। এরপর তাদের বাড়ির বেশ দূরে থাকা নদীতে সেই ডাবটা ফেলে দেয়। আর ফেলে দেওয়ার সাথে সাথেই ধাম করে একটা শব্দ হয়, যেই শব্দে তাদের ঘুম ভেঙে যায়। আর গিয়াস সাহেব বিছানা থেকে উঠে দাঁড়াতে যায় পড়ে যান। তিনি তার এক পায়ে কোনো ধরনের শক্তি পাচ্ছিলেন না। তার স্ত্রী তার ভাইকে ডেকে আনেন আর তাকে ভোরবেলায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় তেমন কোনো ফল আসেনি। কিছুদিন চলে যায়, কিন্তু এদিকে ধীরে ধীরে তার শরীর ফুলতে শুরু করে। আর যেহেতু স্বপ্ন তারা দুজন একসাথেই দেখেছেন আর আগের সমস্যাগুলো তো ছিলই, এই জন্য তারা বুঝে গিয়েছিলেন কেন এমন হচ্ছে। তারা অনেক কিছু করে সমাধান করতে পারেননি। এদিকে গিয়াস সাহেবের অবস্থা খারাপ হতে শুরু করে। তিনি শ্বাস নিতে পারছিলেন না, বুকে ব্যথা করতো তার। তো তার শ্যালকের সাথে এখন আমি ডক্টর আলিফ জাহিদ ভাই হয়ে যাচ্ছি। তো তার শ্যালকের সাথে আমার পরিচয় হয় একজনের মাধ্যমে। আমার সাথে গিয়াস সাহেবের সাথে ফোনে কথা হয় আর এইভাবেই তিনি আমাকে খুলে বলেন সব কিছু। রাতে আমি আমির সাহেবকে বলি এই লোকের কথা। তিনি ফিরে এসে আমাকে জানান, দেখো তুমি তো আমাদের গ্রামের, তুমি তো আমাদের খামার এবং পুকুরের কথা বলেছ। আমাদের মনে হচ্ছে পুকুর ইজারা নিয়ে কোনো দুশ্মনী হয়েছিল আর সেই পক্ষই এই লোকটার ক্ষতি করছে। প্রথম দিকে তার ক্ষতি করতে না পেরে একটা পিশাচকে পাঠানো হয় তার ছেলের পেছনে। ছেলেটার জিভ ভার করে দিয়েছে যাতে কথা বলতে না পারে। ছেলেটাকে কোথায় নিয়ে রেখেছিল তা জেনে তাদের কোনো লাভ নেই, তোমারও নেই। কবরস্থানে তাবিজ পোতা আছে আর নদীতে অবশ্যই কিছু আছে যেটার কারণে এখন গিয়াস সাহেবের অবস্থা খারাপ। আমি জানতে চাই কবরস্থানে কিভাবে ঢুকলো। আমির সাহেব বলেন, যেই লোক ক্ষতি করেছে সেই ঢুকেছে, পিশাচ ঢুকেনি। স্বপ্নে যা যা দেখেছে তারা একজন ভালো জিন দেখিয়েছে তাদের, যাতে করে তারা সাবধান হয়। কিন্তু সে অপারগ, তাই তার সাধ্য মতো সে চেষ্টা করেছে। সে আমাদের বলতে পারবে তাবিজগুলো কোথায় কোথায় ফেলেছে তারা। এগুলো তুলে নষ্ট করতে হবে, এটা তো তুমি বোঝোই। আসলে আমি চাইছিলাম না দূরে কোথাও যেতে, যেটা তিনি বুঝতে পারছিলেন। আমির সাহেব আমাকে বলেন, দেখো যেতে তো হবেই, অনিচ্ছা থাকুক কিন্তু কাজটা করে আসো। আমি বলি ঠিক আছে। আর একদিন পর তাদের সেই এলাকায় আমি যাই রাত 8টার দিকে। জার্নির ধকল কাহিল হয়ে গিয়েছিলাম। আমি বের হয়ে তাদের বাড়ির চারপাশটা দেখছিলাম, অপেক্ষায় ছিলাম আমির সাহেবের জন্য। এশার নামাজ পড়ার সময় আমি কারো অস্তিত্ব টের পাচ্ছিলাম। নামাজের পরে আর কিছু টের পাইনি। রাত 1টায় আমির সাহেব আসেন। তিনি আমাকে বের হতে বলেন। আগে থেকে একটা শাবলের ব্যবস্থা করে রাখতে বলেছিলাম গিয়াস সাহেবের ভাইকে, সেটা নিয়ে আমি বের হই। আমির সাহেব আমার আগে চলছিলেন, কারণ আমি জানতাম না কোথায় কি রাখা আছে। কিছু দূর হাঁটার পর বুঝতে পারলাম আমি সেই কবরস্থানের সামনে এসে পড়েছি। ততক্ষণে হালকা চাঁদের আলোতে চারপাশ দেখতে পারছিলাম আমি। আমির সাহেব ভেতরে ঢোকার আগেই বাইরে দাঁড়িয়ে কবর জিয়ারত করে ভেতরে ঢোকেন। ততক্ষণে চারপাশের গাছপালায় পাতা মোড়ানোর শব্দ শুরু হতে লাগলো। আমির সাহেব একটা পাশে যে দাঁড়ান, আমাকে ডাকেন। আমি ভেতরে ঢুকে যাই তার কাছে। তিনি আমাকে বলেন, দেখো এই জায়গাটায় অল্প একটু মাটি সরালে তুমি কিছু একটা পাবে, এটা তুলে ফেলো। আমি শাবল দিয়ে মাটি সরাতে শুরু করি। 6-7 ইঞ্চির মতো মাটি সরানোর পর মাটির ঢেলা এসে পড়তে শুরু করে আমার চারপাশে। আমি হাত হাতিয়ে দেখছিলাম কিছু পাওয়া যায় কিনা। তখন উপর থেকে আমার উপরে ছোট ছোট ঢাল ভেঙে পড়তে শুরু করে। আমির সাহেব সেই পিশাচকে উদ্দেশ্য করে বলেন, তুই এখান থেকে যত দূরে পারিস চলে যা। এই ভালো জায়গাটাকে তুই অপবিত্র করতে পারবি না। আর আমার সব সবরকে তুই আমার দুর্বলতা ভাবিস নে। তোকে ধরতে আমার সময় লাগবে না। এটা বলে তিনি একটা মাটি হাতে নিয়ে উপরে ছড়ে মারেন। আমি তখন কানে শুনতে পাই গাছের উপর থেকে একটা কুকুর লাফ দিয়ে নিচে নেমে গেল কাঁদতে কাঁদতে। আমি আরেকটু হাতিয়ে সেই সুপারিটা পেয়ে যাই। সেখানে আমি সুপারিটা আমির সাহেবের হাতে দিয়ে দিই। আমির সাহেব সুপারিটা হাতে নেন। তিনি আসমানের দিকে তাকিয়ে বলেন, মাবুদ, এদের উপর আপনি গজব নাজিল করে দিন। তারপর তিনি সেটা নিয়ে বের হয়ে আসেন আর আমার সামনেই সেই সুপারিটা পুড়িয়ে ফেলেন, সুতাগুলো কেটে ফেলে। তিনি আমাকে এরপর সেই নদীর পাড়ে নিয়ে যান, যেখানে ডাবটি পানির মধ্যে কোথাও আছে। তিনি আমাকে পানির কাছে যে দাঁড়াতে বলে চলে যান এবং আমাকে যে কোনো কিছু যদি এখানে হয় তাহলে আমাকে সামলে দিতে বলেন। যদি কিছু হয় আমি সামনে নিব আর কি।
উনি চলে যাওয়ার 10 মিনিট পর আমি দেখতে পাই কাছে অদূরে থাকা একটা নৌকা দুলছে। সেই সাথে সাথে গাছগুলোতে পাতার মরমর কর্মর শব্দ হচ্ছিল। হঠাৎ একটা শব্দ করে নদীর মাঝ বরাবর জায়গায় পানি ভেদ করে ডুবে যায় একটা ভাঙা নৌকা পানির উপর 2-3 হাত উঁচু হয়ে আবার পানিতে পড়ল। চারপাশের গাছগুলো থেকে উলু ধ্বনির শব্দ আসতে লাগলো। আর আমার চোখ যতদূর দেখছিল পানির মধ্যে ততদূর এলাকা জুড়ে পানিতে শব্দ হচ্ছিল। মাছের লাফ দিয়ে উপরে ভেসে ওঠে পানিতে পড়ার শব্দ। আমি ডানে চেপে যেয়ে খোলা একটা জায়গায় দাঁড়াই। আমি দেখতে পাই মাঝ নদীতে একটা মানুষের মতো একটা মাথা ভেসে উঠল, আর ধীরে ধীরে সেই মাথাটা এগিয়ে আসতে লাগলো। এটা দেখে শরীরে কাটা দিলেও ভয় লাগেনি। অনেক কাছে আসার পর টক করে সেই মাথাটা ডুবে যায়। কিছুক্ষণ পর আমির সাহেব এসে আমাকে জিজ্ঞেস করেন আমি মানুষের মাথার মতো কিছু দেখছি কিনা। আমি তাকে সেই জায়গাটা দেখিয়ে দিই। এরপর আমির সাহেব বলেন, পানির উপরে না এসে যা নিয়ে এসেছো তা আমাদের কাছে দিয়ে দাও। এটা বলার পর পানির মধ্য থেকে সেই ডাবটা কেউ ছুঁড়ে মারে আর আমার পায়ের কাছে থেমে যায়। আমি ডাবটা খুলি, প্রচণ্ড পচা গন্ধ আসছিল আর ভেতর থেকে কিছু নড়ছিল। তখন আমির সাহেব সেই ডাবটা হাতে নিয়ে নিচে উপরে করে ফেলে দেন। পচা পানির সাথে একটা ব্যাঙ বের হয়ে যায়, যেই ব্যাঙটা পিয়াসের মা বাবা দুইজন স্বপ্নে দেখেছিল। এরপর সেই ব্যাঙের মুখ থেকে তাবিজের সুতা কেটে দেন আমির সাহেব। ঠিক এই সময় একটা ফোন আসতে লাগলো। আমার ফোনে ভাইব্রেশন থাকার কারণে আমি টের পাচ্ছিলাম। এদিকে ব্যাঙটা ফুলে গিয়েছিল। তিনি সেই তাবিজ নষ্ট করে দেন। এরপর তিনি আমাকে বলেন আর 2টো তাবিজ আছে যা পিয়াসের ঘরের পেছনের দেয়ালের গোড়ায় চাপা দেয়া, সেটা তুলতে হবে বলেই তিনি চলতে শুরু করেন। হেঁটে আসার সময় তাকে জিজ্ঞেস করে তিনি কোথায় গিয়েছিলেন। তিনি আমাকে বলেন, দেখো পানিতে কোথায় আছে এই ডাব তা জানি আমি, কিন্তু তুলে আনা খুব কঠিন। এজন্য নদীর আশেপাশে থাকে এমন একজনের সাহায্য নিয়েছিলাম যেন ডাবটা তুলে দেয়। পিয়াসের ঘরের পেছনের দেয়ালের দিকে তাবিজগুলো তুলে ফেলে নষ্ট করে ফেলা হয়। সেই সময় দূরে একজন লোককে আমি দেখতে পাই। দেখে মনে হলো শরীর কাপড় নেই। আমির সাহেব তাকে উদ্দেশ্য করে বলেন, দূরে চলে যা, আজ তোকে ছেড়ে দিয়েছি, এরপর কোনো দিন আর এই এলাকায় পা দিবি না, চলে যা। এটা বলার পর সেই পিশাচটা বাতাসে মিলিয়ে যায়। সব কিছু ঠিক হওয়ার পর আমি আমার ফোনটা খুলে দেখি কে এত রাতে আমাকে ফোন দিয়েছে। ফোনটা দেখার পর আমি 3টা টেক্সট মেসেজ পাই। এগুলো দেখে ফোনটা বন্ধ করে দিই আর ভোরবেলায় বের হয়ে আসার আগে তাদের অনেকগুলো নিয়মকানুন শিখিয়ে দিয়ে যাই। আমির সাহেব তাদের পালন করতে বলেছিলেন। এরপর আর তাদের কোনো সমস্যা হয়নি। তারা বাবা ছেলে কয়েকদিন পর সুস্থ হয়ে গিয়েছিলেন আল্লাহর রহমতে। গিয়াস সাহেবের সব রকমের ক্ষতি করতে 2জন লোক যাদের সাথে পুকুর ইজারা নিয়ে ঝগড়া লেগেছিল, তারা একজন ওঝার দ্বারা একটা পিশাচের সাহায্য নিয়ে এই কাজগুলো করেছে। যদি ব্যাংকটা বের না করা হতো সময় মতো, না হলে গিয়াস সাহেব মারা যেতে পারতেন। আর সেই পিশাচটাই ওনার ছেলে নিয়ে গেছিল, ওকে রেখেছিল কোথায় যা আমি জানি না। কবরস্থান ভালো জায়গা, যত কিছুই হোক কবরস্থানকে ভয় পাবেন না। খারাপ লোক খারাপ কাজ যে কোনো জায়গাতেই করে। সেই 2জনের মধ্যে একজন এই কবরস্থানে এসে তাবিজগুলো পুঁতেছিল, আর সেই লোকের সাথেই সেই পিশাচ ঢুকতে পেরেছিল, না হলে ঢুকতেই পারত না। একজন ভালো কিন্তু অক্ষম একজন জিন তাদের স্বপ্ন দেখে বুঝাচ্ছিল কি হচ্ছে, আর সেই জিন ঝুঁকি নিয়ে পিয়াসকে তাদের বাড়িতে ফিরিয়ে এনে দিতে পেরেছিল। আর গ্রামবাসীর কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। ঘটনাটা এখানেই শেষ। ঘটনার এখানেই কি শেষ? হ্যাঁ, গিয়াস সাহেবের ঘটনা এখানেই শেষ, কিন্তু এমন এক ঘটনা ঘটতে শুরু হতে যাচ্ছে যা আগে একবার পরিমাণ আঁচ করতে পারতাম, তবে এই ফোন কলটা ব্যাক না করে ফোনটাই পানিতে ফেলে দিতাম। এর আগে কিছু কথা বলতে চাই। আমার ডিপ্রেশন কাটানোর জন্য অনেক কিছু করা হয়েছিল যা কাজে আসেনি। সেই সময়টায় আমির সাহেব প্রতি রাতে আমাকে সময় দিয়েছেন, অনেক কথা বলেছেন, আমি শুনতাম। একটা সময় একজন মানুষের আবির্ভাব হয় যে আমাকে এখনকার স্বাভাবিক জীবনে ফিরে আসতে খুব হেল্প করেন। তাকে আমি আশা ভাই বলেই ডাকি। ধীরে ধীরে আমি আমার মতো করে বেড়ে উঠতে শুরু করি, কাজকর্ম শুরু করি। ধীরে ধীরে আমির সাহেব ইনভলভ হয়ে গেলেন। আমার দেখা দেখি সে তার মতো করে তার আবিষ্কার করা সায়েন্টিফিক পদ্ধতি চেষ্টা করতে সেই লোকগুলোর উপকার করতে যাদের মূলত জিনেরা বসে রাখত, যেটা আমার কখনোই পছন্দ ছিল না। ফোন কলটা তারই ছিল। আগে বেশ কয়েকবার মুসিবতে পড়েছিল, যেটা থেকে বের হতে তার অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। এজন্য রাগ হয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। ঢাকায় ফিরে এসে তার সাথে দেখা করি তার বাসায়।
আমি প্রথমেই তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। সে আমাকে বলে, দেখো আমি লোকটাকে দেখেছি, আমার ভালো লাগেনি, কিন্তু যেই শয়তান লোকটাকে ধরেছে মেরে ফেলবে এটা আমি বুঝতে পেরেছি। এটা শুনে আমি চলে যেতে চাইলে সে আমাকে বলে, দাঁড়া, শুন, তুই অন্যরকম। এই লোকের ফ্যামিলি সব জায়গায় গিয়েছে, সব কিছু করেছে, কোনো কিছু বাদ রাখেনি। ওর একটা বাচ্চা আছে 9 মাসের। তুই আমার সাথে রাগ ঠিক আছে, কিন্তু এখানে তো তাও এলি, একবার দেখ তুই, তারপর তুই ঠিক করিস কি করবি। আমাদের মধ্যে প্রচুর কথা কাটাকাটি হয়, কিন্তু পরে আমি রাজি হই সেই লোককে দেখতে যাওয়ার জন্য। সেই আমাকে তাদের বাসায় নিয়ে যায়। মেইন গেট দিয়ে আমি ঢোকার সময় নিচে সেই লোকের বাবা দাঁড়িয়েছিল। উপরে উঠতে যাব, তখন আশা ভাই আমাকে বলেন, তুই যা, আমি যাব না। আমি লোকটার বাবার সাথে উপরে উঠে আসি। ভদ্রলোক খুব ভীত ছিলেন, খুব ভয় পাচ্ছিলেন। তিনি তার স্ত্রী আর তার ছেলের বউ, কেমন একটা ভয় তাদের মধ্যে, কিন্তু আমি কিছুই টের পাচ্ছি না। তারা আমাকে বসতে বলল। আমি তাদের বলি, আমাকে ওনার ঘরে নিয়ে যান, যার সমস্যা তার নাম সামির। তিনি আমাকে তার ঘরে নিয়ে যান। আমি দেখতে পাই 30 ঊর্ধ্ব বয়সের একজন শুয়ে ঘুমাচ্ছেন। আমি বলি, উনি ঘুমাচ্ছে না কেন, আমি পরে আসি। এটা বলতে বলতে সামির উঠে বসে, আমার দিকে তাকিয়ে আলতো হাসি হাসছে। এই হাসির সাথে আমি আগে থেকেই পরিচিত। আমি সামিরের বাবাকে বলি, আমাকে একা ছেড়ে দিন। তিনি আমাকে একা ছাড়তে চাইলেন না, কিন্তু আমি তাকে বলি, ভয় পেয়েন না, শেকল দিয়ে হাত বাঁধা ওনার বিছানার সাথে। সামির এমনভাবে তার বাম হাত দিয়ে ইশারা দিয়ে দিল যাতে সে আমাকে বসতে বলছে। আমি দেখতে পাই সামিরের 2 ঘাড়েই দুইটা কালো হাত, এমন যে কেউ তার ঘাড়ে হাত রেখে তার পেছনে লুকিয়ে আছে। মোটা গম গম স্বরে এবার সে বলে ওঠে, কেমন আছিস জাহিদ? এটা শুনে আমি বুঝতে পারলাম সে জানে আমি কে। আমি তাকে বলি, আপনি জানেন আমি কে? সে আমাকে বলে, কেমন সেই অনুভূতিগুলো। আমি তাকে বলি, কিসের অনুভূতি? তো সে আমাকে বলে, প্রিয় কাউকে হারাবার। এই কথাটা আমার মাথার পেছন থেকে আসে। আমি জানি সে কি করতে চাচ্ছে। এজন্য আমি তাকে বলি, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি জানেন আমার পরিচয়, তাই আমি জানতে চাই আপনি কে। সে আমাকে বলে, আমার নাম দিগন্তের তারা। এটা শোনার পর আমি ধাক্কা খেয়ে গিয়েছিলাম, কারণ দিগন্তের তারা এটার মানে কেবল আমি জানি, আর কেউ জানে না। আমি বুঝে গিয়েছিলাম এখানে কোনো ধরনের শক্তি আছে, এজন্য বের হয়ে যেতে লাগলাম। ঠিক তখন সেই ঘরের গেটটা লেগে গেল আপনা আপনি, আর আমি আমার পেছন থেকে একটা বাঘের গর্জনের মতো শব্দ পেতে লাগলাম। সামির বলে উঠল, আমি চাই না কেউ আমাদের বিরক্ত করুক, আয় বসে পড়। আমি যে সেখানেই বসি যেখানে আগে বসেছিলাম, হাতে রিং পরে ফেলি আর আমির সাহেবকে ডাক দিই। সাথে সাথে আয়াতুল কুরসি পড়তে লাগলাম চুপি চুপি। সামির হাসতে লাগলো, সে এক বিদ্ঘুটে ভয়ানক হাসি, শরীরে কাটা দেওয়ার মতো। আমি তাকে বলি, মশকরা করছেন? তো সে উত্তর দেয়, জমজমের পানি, আজানের শব্দ এসব সয়ে গেছে, তুই যে পড়ছিস এতে আমার কিছু হচ্ছে না। আমি জানতে চাই কি চান আপনি, কিসের জন্য এসেছেন? সে হাসতে হাসতে উত্তর দেয়, আরে বোকা, আরে তোকে আরো মেহনত করতে হবে জানতে হলে। এবার তার বাচন ভঙ্গি পাল্টে যায়, আর সে আমাকে বলে, তোর কি মনে হয় বিড়াল ইঁদুরকে মারার আগে কেন ইঁদুরকে নিয়ে খেলে? কারণ এভাবেই সে ইঁদুরটাকে মারতে পছন্দ করে। শুন তোকে আমি বলি, এই বাড়ির নিচ তলায় একটা পরিত্যক্ত ঘরে কোচলিন পাবি। কোচলিন মানে একটা পুতুল, যা 7 তারা দিয়ে বাঁধা। আর তার পাশেই আরেকটা ঘন্টা পাবি, তুই নিয়ে যেতে পারিস চাইলি। আমি তাকে আবার জিজ্ঞেস করি, সামিরকে কেন ধরে রেখেছেন? তখন সে বলে, আমি ওকে কেটে 2 টুকরা করে ফেলবো, আর ওর লাশ কুকুর খুবলে খাবে, সেটা আমি দেখব। কিন্তু সামিরকে মারার আগে আমি সামিরকে বলবো, তুই কেমন লোক, দিগন্তের তারা আমি সব জানি। এটা শোনার পর আমি ঘাবড়ে গিয়েছিলাম, আর আমি চাইছিলাম না কেউ আমার মাইন্ডের সাথে খেলুক। এজন্য উঠে দাঁড়াই আর বলি, আমাকে বাধ্য করবেন না। তখন সে যা তা ভাষায় কথা বলতে শুরু করে। আমি বাধ্য হয়ে রিংটা চেপে ধরি, আর সেভাবেই সূরা কাহাফের কিছু আয়াত পড়ি। এতে সে ঝটকা দিয়ে সরে যায় সামিরের উপর থেকে, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে দেয়ালে ফেলে দেয়, যার কারণে মাথার পেছনে ব্যথা পাই। এদিকে দরজা খুলছিল না, আর সামিরের বাবা শব্দের কারণে দরজা পেটাচ্ছিলেন। তখন আমি তাকে বলি, আঙ্কেল কিছু না, আপনি যান, আমি খুলবো সময় হলে। দেয়ালে ঠেস দিয়ে বসে থাকা অবস্থায় মনে মনে বলছিলাম, আমির সাহেব কোথায় আপনি? আসুন। আজ আপনি বলার আগে আমি বলবো যে আজ নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছি।
আমির সাহেব আসেন কিছুক্ষণ পর। তিনি এসেই বুঝে গিয়েছিলেন কি হয়েছে এখানে। তিনি আমাকে কিছুই বলেননি, কিন্তু এটা বলেন, এই বাসায় একজনের দাপট দেখতে পাচ্ছি। নিচতলায় ছাদের সব জায়গায় অনেক কিছু আছে। আমি তখন তাকে খুলে বলি সে কি বলেছে। ততক্ষণে হুঁশ ফেরে সামিরের। যা গেল 2 সপ্তাহে প্রথমবার ছিল। আমি গেট খুলে দেই আর সামিরের বাবাকে নিয়ে আসি। এদিকে আমির সাহেব নিচে নেমে গিয়েছিল। তিনি আমাকে ইশারা দিচ্ছিলেন নিচে নামতে। নিচে নেমে আমি দেখতে পাই তিনি ছোট একটা বাথরুমের মতো একটা রুমের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বলেন, যাও ভেতরে যাও। আমি ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেখতে পাই 7টা ইট চারপাশে, মাঝখানে লাল কাপড়ের একটা পুতুল, 8টা সুই গাঁথা সেই পুতুলে, আর চারপাশে শুকিয়ে যাওয়া রক্তের ছিটা। আমি একটা ইট সরিয়ে দিয়ে সেখান থেকে পুতুলটা নেই। বের হয়ে আসার সময় আমির সাহেব আমাকে আরেকটু খুঁজতে বলেন। এবার আমি রুমের দেয়াল ঘেঁষা একটা জায়গা থেকে একটা কাপড়ের গিট দেয়া কাঠের টুকরা পাই। সেটা নিয়ে আমি উপরে যাই আর সামিরের পরিবারকে দেখাই। তাদের সাথে বসে যখন জানতে চাইব কি হয়েছে এতদিন আর কবে থেকে, ঠিক তখন বিদ্যুৎ চলে যায়। সবাই যে যার মতো আলোর ব্যবস্থা করতে যায়। ড্রয়িং রুমে আমি একা ছিলাম, সাথে আমির সাহেব ছিলেন তার মতো করে। বারান্দার পর্দা বাতাস ছাড়াই দুলছিল, আর সেখানে হঠাৎ পর্দার উপর থেকে একটা ছায়া এসে পড়ল। আমি আর আমির সাহেব স্পষ্ট শুনতে পাই একটা হাসির শব্দ। এরপর সেই ছায়া মিলিয়ে যায়, আর সাথে সাথেই বিদ্যুৎ চলে আসে। আমি সামিরের মা বাবা এবং স্ত্রীকে বলতে বলি কি হয়েছে আর কবে থেকে। এখান থেকে ঘটনাটা লিখলে অনেক বড় হয়ে যাবে, আর বিশেষ কারণবশত আজ আর শোনাতে পারছি না। তাই আজ এখানেই থাকুক, বাকি ঘটনা আমি আপনাদের শোনাবো। তো এই ছিল ঘটনা আজকের, এবং জাহিদ ভাইকে অনেক ধন্যবাদ যিনি আমাদের সাথে ঘটনা শেয়ার করেছেন, এবং এটার বাকি অংশ আমরা খুব শিগগিরই শুনবো নেক্সট এপিসোডে ইনশাল্লাহ। এবং প্রথম ঘটনায় এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাকিব আদনান ভাই। ওনার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাগবাগুড়ি গ্রামে। উনি 2015 সাল থেকে ভূত এফএম শুনছেন। এরপর থেকে আমার ঘটনাগুলো উনি ক্রমাগত শুনে যাচ্ছেন, এগুলো আমাদেরকে জানিয়েছেন। মূলত উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেই ঘটনার রেশ এখন পর্যন্ত চলছে। চলুন মূল ঘটনাতে চলে যাই। সাল 1987। তখন ওনার বাবার বয়স 29। সেনাবাহিনীতে তিনি চাকরি করতেন। উনি 15 দিন ছুটি পান। ওই সময় উনি যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। যশোর ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে উনি পাঁচবিবিতে এসে পৌঁছান। সরাসরি যশোর থেকে এসেছিলেন না ভেঙে ভেঙে এসেছিলেন এটি অবশ্য আমাকে জানার নাই। তো যাই হোক, উনি পাঁচবিবি আসেন। তো উনি পাঁচবিবি এসে পৌঁছে রাত প্রায় 1টা বাজে, এটা দেখেন। তো স্টেশন থেকে বাসার দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার। উনি যখন ট্রেন থেকে নামেন, উনি দেখেন স্টেশনে স্টেশন মাস্টার সহ আরো 2 জন ছিলেন। তো ওনারা আবার এই সাকিব আদনান ভাইয়ের বাবাকে চিনতেন। তো স্টেশন মাস্টার সাহেব বললেন যে ভাই, অনেক রাত হয়ে গেছে, এখন আর বাসায় যাওয়ার দরকার নাই, কালকে সকালে যান। আর এখন তো গরমকাল, খুব তাড়াতাড়ি তো ফজরের আজান দিয়ে দেবে, তাড়াতাড়ি সকাল হয়ে যাবে। তো আসেন আমরা বসে গল্প গুজব করি। কিন্তু এই সাকিব আদনান ভাইয়ের বাবা উনি বললেন যে না, আমার মায়ের জন্য তো মনটা খুব খারাপ লাগছে, আমি বাসায় যাব, আমার দেরি সহ্য হচ্ছে না, মাকে দেখার জন্য আমার মনটা খুব উতলা হয়ে আছে। তো যেহেতু মায়ের কথা বললেন, স্টেশন মাস্টার সাহেব উনি আর অনুরোধ করলেন না তাকে, বললেন ঠিক আছে ভাই, তাহলে আপনি যান, কোনো সমস্যা যদি মনে হয় সাথে সাথে আবার স্টেশনে চলে আসেন, আমরা আছি। তো ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে সাকিব আদনান ভাইয়ের বাবা উনি হাঁটা শুরু করলেন। এই সাকিব আদনান ভাইয়ের বাবা কিন্তু প্রচন্ড সাহসী। যেহেতু আর্মির চাকরি করতেন, দুর্গম এলাকাগুলোতে বিভিন্ন সময় ওনাকে যেতে হতো চাকরির সুবাদেই, যার কারণে ভয় জিনিসটা যে কি, এই জিনিসটা আসলে উনি ওইভাবে ফিল করতেন না। তো ওই স্টেশন মাস্টারদের সাথে কথাবার্তা বলে একটু চা খেয়েছেন, দেখা যাচ্ছে ওখানে 1 ঘন্টা চলে গেছে। তো উনি রাত 2টোর দিকে ওই স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সাথে ছিল 2টো সিগারেট
কাঁধে একটি ব্যাগ আর একটা লাইটার। তো উনি প্রায় 2 কিলোমিটারের মতো এসেছেন, তখন দেখলেন আশেপাশে একদম নীরব। এতক্ষণ তো টুকটাক ঘর বাড়ি একটু দূরে দূরে ছিল, কিন্তু এখন কোনো ঘর বাড়ি নাই এই রাস্তার আশেপাশে। আর 1987 সালের সেই কথা, তখন তো এরকম ঘনবসতি ছিল না গ্রাম অঞ্চলগুলোতে। আর ওই রাস্তাঘাটও ভালো ছিল না, ওখানে তো দিনের বেলা গরুর গাড়ি বা এই টাইপের জিনিস চলতো, আর রাতের বেলা তো এগুলো আসবে না, এটাই স্বাভাবিক। উনি এক পর্যায়ে ভাবলেন যে আমি কি স্টেশন থেকে চলে এসে ভুল করলাম কিনা, এত রাত্রে একা একা, আরো তো অনেকটা পথ পড়ে আছে। তো এ কথা ভাবতে ভাবতে তিনি আবার মনে মনে বলছেন যে প্রায় 1 কিলোমিটার রাস্তা তো চলে এসেছি, তাহলে বাসায় যাই। 1 কিলোমিটার বেশি রাস্তা উনি চলে এসেছেন, প্রায় 2 কিলোমিটার চলে এসেছেন আর কি। তো যাই হোক, মেইন সড়ক দিয়ে উনি হাঁটছেন। একটা পর্যায়ে আসার পর দুই পাশে জঙ্গল পড়ে, মানে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আর কি। আর ওই জায়গাটা তো আরো নীরব, আর রাতের বেলা নিশাচর বিভিন্ন পাখিগুলো রয়েছে, সেগুলো ডাকাডাকি করছে, পেঁচা ডাকছে। তো ওই জায়গাটা আরো বেশি ভয়ানক বলে মনে হচ্ছিল ওনার কাছে। উনি জানেন যে আরো প্রায় 1 কিলোমিটার সামনে একটি কবরস্থান রয়েছে, বিশাল এক কবরস্থান। তো উনি ওই জায়গা দিয়ে চলে আসেন। চলে আসার সময় ওইটুকুর মধ্যে কোনো ভয় হয় নাই, মানে ভয়ের কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু ওই জায়গাটা পার হয়ে আরো কিছুটা সামনে গিয়ে একটা বহু পুরনো আম গাছ আছে, এটা উনি জানতেন। তো উনি ওই আম গাছটার কাছাকাছি আসছেন, মানে তখনও একদম কাছাকাছি আসেন নাই, মনে হচ্ছিল ওই আম গাছের কোনো একটা ডালের সাথে কোনো একটা জিনিস ঝুলছে বাতাসে, কিছুটা ঘড়ির যেই আমরা পেন্ডুলাম বলি, আগেকার আমলে যে ঘড়িগুলো ছিল এপাশ ওপাশ দোলে, তো ওই রকম করে দুলছে। তো উনি চিন্তা করলেন হয়তো কোনো ডাল ভেঙে নিচে পড়ে যায় নাই, কোনো কারণে বাতাসে এরকম দোলাদুলি করছে। তো এই চিন্তা করে উনি সামনের দিকে এগিয়ে যান। উনি যখন কাছে আসেন তখন চাঁদের আলোতে স্পষ্টভাবে বুঝতে পারেন যে যেই জিনিসটা ঝুলেছিল এটা মূলত কোনো ডাল না, এটা 19 কি 20 বছর বয়সী কোনো একটা তরুণী মেয়ের ডেড বডি, যেই মেয়েটা আত্মহত্যা করেছে আর ওখানে ঝুলে আছে। এইটা দেখে তো ওনার বুক ধুক ধুক করে ওঠে, যতই উনি সাহসী হন না কেন। হঠাৎ করে এত রাতের বেলা এভাবে একটা ডেড বডি আম গাছের ডালে ঝুলছে, এটা তো ভয় লাগার মতোই কথা, তাই না? তো উনি যখন ওই ডেড বডির দিকে তাকিয়েছেন, উনি দেখতে পান ওই ডেড বডির চোখ বন্ধ, মুখটা কিছুটা খোলা, জিহবা ওরকম যে বেশি বের হয়ে আছে বিষয়টা এরকম না, যে খুব যে ভয়ঙ্কর দেখা যাচ্ছে বিষয়টা এরকম না আর কি। কিন্তু তারপরও একটা মেয়ে সুইসাইড করে ঝুলে আছে, এই দৃশ্যটাই তো খুব ভয়ানক। তো উনি চিন্তা করছেন যে আমি কি এখন এই লাশটা পাশ কাটিয়ে দৌড় দিব, নাকি আবার স্টেশনের দিকে ফেরত যাব? 2 কিলোমিটারেরও বেশি পথ চলে এসেছি, এখন কি করব? এখন তো ফেরত যেতে গেলেও আবার প্রায় 2-2.5 কিলোমিটার আমাকে যেতে হবে। কিন্তু এখান থেকে যদি বাড়ির দিকে দৌড় দেই তাহলে আমি মোটামুটি 3.5 কিলোমিটার বা 3 কিলোমিটারের মধ্যে আমি বাড়িতে পৌঁছে যেতে পারবো। কিন্তু উনি ওই লাশটা ক্রস করার মতো সাহসই পাচ্ছিলেন না। এটা ভাবতে ভাবতে আমার শরীর দিয়ে ঘাম বেরিয়ে আসে। এমনিতেই তো গরমকাল ছিল, কিন্তু উনি দর দর করে ঘেমে যাচ্ছিলেন, মানে উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। একটা পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে উনি দ্রুত এটাকে ক্রস করে বাড়ির দিকে চলে যাবেন। তো উনি যখন দৌড় দিয়েছেন, যখনই ওই লাশটা ক্রস করেছেন, হঠাৎ করে কেউ একজন বলে ওঠে, কিরে কই যাস? তো যখন এইরকম ভাবে কেউ কথা বলে উঠেছে, উনি আসলে ওখানে থমকে যান। মনে হচ্ছে ওনার শরীরটা একদম ফ্রিজ হয়ে গেছে, জমে বরফ হয়ে গেছে, উনি ওইখান থেকে আর নড়তেই পারছেন না। উনি তো সাহসী মানুষ ছিলেন, যার কারণে উনি ঘাটটা ঘুরিয়ে দেখার চেষ্টা করেছেন যে এই কথাটা কে বলল। উনি যখন ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়েছেন এবং মাথাটা একটু উঁচু করে দেখেছেন, উনি দেখেন যে একটু আগে যে মেয়েটাকে উনি ঝুলতে দেখেছিলেন তখন তো ওই রকম বিভৎস চেহারা উনি দেখেন নাই, কিন্তু এখন
সেই চেহারাটাই অত্যন্ত বিভৎস আকারে দেখা যাচ্ছে। উনি দেখেন ওই মেয়েটির চোখ দুটো একটু আগে তো বন্ধ ছিল, কিন্তু এখন খোলা, অনেক বড় হয়ে আছে এবং চোখটা পুরোটাই মনে হচ্ছে সাদা। আমরা অনেক সময় লাল টকটকে রক্তি চোখ দেখি না, কিন্তু উনি ওরকম দেখেন না। উনি দেখেন চোখ দুটো সাদা, চোখের ভিতরে কোনো মণি নাই, মনে হচ্ছে চোখের মধ্যে লাইট জ্বলছে, এমন ভাবে সাদা, এবং চোখের ভিতর থেকে আলো বের হচ্ছে, এবং মুখ থেকে জিহ্বাটা বের হয়ে নাই, জিহ্বাটা ভেতরেই আছে, কিন্তু মুখ থেকে রক্ত পড়ছে। এবং ওই মেয়েটাই বলে উঠেছিল যে কিরে কই যাস। তো সাকিব আদনান ভাইয়ের বাবা যখন উপর দিকে তাকিয়ে এই বিভৎস চেহারাটা দেখেছে, ওই সময় ওই যে ডেড বডিটা, ওইটা বিভৎস এক হাসি দিয়েছে। তখন তো উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে। আসলে উনি কোন দিকে দৌড় দিয়েছেন ওনার খেয়াল নাই, কিন্তু উনি বাড়ির দিকে দৌড় দিয়েছিলেন আর কি, উল্টো পথে দৌড় দেন নাই, মানে স্টেশনের দিকে দৌড় দেন নাই। তো উনি কতক্ষণ দৌড়েছেন জানেন না, কিন্তু ওই যে বিশাল একটা কবরস্থানের কথা প্রিয় লিসেনার্স বলেছিলাম, উনি ওই কবরস্থানটার কাছে চলে আসেন। আর কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা স্বভাব ছিল, উনি কবরবাসীদেরকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে। তো উনি কবরবাসীদেরকে সালাম দেন, সালাম দিয়ে উনি কবরস্থানটা একটু পাশ কাটিয়ে ওনার সাথে থাকা সিগারেটটা ধরিয়েছেন। উনি কিন্তু এতটা পথ হেঁটে এসেছেন, সিগারেট ধরার নাই, আর যে ভয় পেয়েছেন তখনও সিগারেট ধরার নেই, মূলত কবরস্থানটা পার হয়ে এসে সিগারেটটা ধরিয়েছেন। তখন উনি দেখতে পান ওনার থেকে 20-25 হাত সামনে একজন বৃদ্ধ, চেহারা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। উনি চিন্তা করলেন যে যাক ভালোই হলো, একজন বৃদ্ধ লোককে পাওয়া গেল। উনি পেছন থেকে সালাম দেন আসসালামু আলাইকুম বলে। তো সালামের কোনো উত্তর নাই, ওই বৃদ্ধ তার মতো করে হেঁটে যাচ্ছে। এদিকে সাকিব আদনান ভাইয়ের বাবা চিন্তা করেছেন যে তাড়াতাড়ি ওনার সাথে গিয়ে হাঁটা শুরু করি, একটু পেছনে আছি তো। তো উনি যতই হাঁটার চেষ্টা করেন ওই বৃদ্ধকে উনি ধরতে পারেন না। একটা পর্যায়ে উনি দৌড় দেন, দৌড় দিলেও তাকে দেখতে পান না। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, এটা আবার কোন সমস্যায় পড়লাম, এই লোকটাকে ধরতে পারি না কেন। উনি আবার চিন্তা করলেন যে আচ্ছা পেছন দিকে তাকিয়ে দেখি তো ওই বিভৎস ওই পিশাচিনিটা আবার আমার সাথে আসলো কিনা এই পর্যন্ত। তুমি সাহস করে পেছন দিকে তাকান, কিন্তু পেছন দিকে তাকে কিছু দেখতে পান নাই। এরপরেই যখন উনি আবার সামনের দিকে ঘুরেছেন তখন ওই বৃদ্ধকে আর উনি দেখতে পান নাই। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি বৃদ্ধ লোকটা কোথায় গেল। তখন উনি ভাবলেন নিশ্চয়ই এই বৃদ্ধ লোকটাও স্বাভাবিক কেউ ছিলেন না। যাই হোক, উনি ওইখান থেকে আবার দৌড় দেন। এইবার এক দৌড়ে উনি বাড়িতে চলে এসেছিলেন। যেহেতু আর্মির চাকরি করতেন, দৌড় দিতে ওনার খুব বেশি সমস্যা হয়নি, দৌড়াদৌড়িতে তো ওনাদের অভ্যস্ততা আছেই। উনি বাড়িতে এসে জোরে জোরে চিৎকার করে আম্মা আম্মা বলে ডাকতে থাকেন, মানে সাকিব আদনান ভাইয়ের দাদিকে ডাকতে থাকেন। তখন উনি তো ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠে যান। আর তখন 1987 সালে তো এরকম মোবাইল ফোনের ব্যবহার ছিল না, টেলিগ্রাম করতো বা চিঠি পাঠাতো। আর উনি যে ছুটিতে বাড়িতে আসবেন, হঠাৎ করে ছুটিটা পেয়ে যান আর কি, তো যার কারণে চিঠি লিখে আসতে পারেন নাই। তো ওনার মা রাতের বেলা তার ছেলের ডাক শুনে চমকে ওঠেন যে কি ব্যাপার, এত রাত্রে আমার ছেলে আসছে। দরজা খুলে ছেলেকে দেখে উনি খুবই খুশি হন এবং খুশিতে কান্না করে দেন। কিন্তু ওনার ছেলের এই অবস্থা উনি প্রথম দিকে বুঝতে পারেন নাই, কিন্তু পরে উনি বললেন যে বাবা তোর এই অবস্থা কেন। তখন এতটুকুই বলেছেন যে মা আমি খুব ভয় পাইছি। তো এই কথা শোনার পর ওনার মা ওই সময় হালকা গরম পানি করে ওনাকে গোসল করিয়ে দেন। এরপর যেই খাবারটা ছিল বাসায় রাতের বেলা খাওয়ার পর যতটুকু ছিল আর কি, দ্রুত ওনাকে খাইয়ে দেন এবং বলে বাবা তুই এখন ঘুমা, বিস্তারিত সকালে শুনবো। তো সকালে ওঠার পর উনি ওনার আম্মাকে মানে সাকিব আদনান ভাইয়ের দাদিকে সব ঘটনা খুলে বলেন। তো সাকিব আদনান ভাইয়ের দাদি উনি যতটুকু নিজে ঝাড়ফুঁক করতেন বা পারতেন টুকটাক এটা উনি করেন, এবং ইমাম সাহেবকেও ডেকে নিয়ে আসেন, এলাকার ইমাম সাহেব তিনিও ঝাড়ফুঁক করে দেন। তো এই সাকিব আদনান ভাইয়ের বাবা উনি 15 দিন ছুটি পেয়েছিলেন। একটা সমস্যা দেখা দিল কয়েকদিন পরে, সেটা হলো যে এমনিতে তো গরমকাল চলছিল, ওনাদের ছিল মাটির ঘর। তা এক রাত এমন একটা সমস্যা হয়, সেটা হলো যে উনি স্বপ্নে দেখেন যে কোনো একজন মহিলা, চেহারাটা খুব ভালো বোঝা যায় না, এসে বলছে যে তোকে আমি একটা গুপ্ত ধন দেব। ওই যে
তোদের যে নদীর ধার রয়েছে তোদের বাড়ির কাছে, ওই নদীর ধারের কাছে একটা বাঁশ বাগান আছে। আগামীকাল রাতের বেলা তুই একা একা যাবি, রাত 12টার পর। ওখানে একটা নিম গাছ আছে বাঁশ ঝাড়ের পাশে, ওই নিম গাছের কাছে আসবি, তখন আমি তোকে এক কলস মোহর দেব, সোনার মোহর। তো এই জিনিসটা বলেন আর কি। তো এরপরে ওনার ঘুম ভেঙে যায়, উনি বিষয়টা নিছক স্বপ্ন মনে করে আবার ঘুমিয়েও যান। তো পরের দিন উনি আবার শুয়ে আছেন, প্রচন্ড গরম, তো ঘুম আসছিল না, হাত পাখা দিয়ে বাতাস করছিলেন উনি। হঠাৎ করে মনে হলো একটা বোটকা বিশ্রী গন্ধ ওনার নাকে এসে লাগলো। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা কোনো ইঁদুর বা টিকটিকি এগুলা মরে বাড়ির কোনো একটা কোনায় পড়ে আছে, সেখান থেকেই হঠাৎ করে গন্ধ বেরিয়েছে। কিন্তু এতক্ষণ লাগলো না, হঠাৎ করে এখন লাগলো। আবার চিন্তা করলেন হয়তোবা কোনো কুকুর বা বিড়াল মুখে করে এখানে নিয়ে আসছে রাতের বেলা, এই কারণেও হতে পারে। তো এই চিন্তা করছিলেন, আর উনি হাত পাখা দিয়ে বাতাস করছিলেন। জানালা দিয়ে কিন্তু চাঁদের আলো ঘরে ঢুকছিল। হঠাৎ করে ওনার মনে হলো যে চাঁদের আলোটা মিলিয়ে গেল। তো মিলিয়ে যেতেই পারে, মেঘ এসে চাঁদকে ঢেকে দিতে পারে। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, বৃষ্টি টিষ্টি হবে নাকি? হলে তো ভালোই, তাহলে গরমটা একটু কমতো। তো আকাশে মেঘ হয়েছে কি না এটা দেখার জন্য উনি জানালার দিকে একটু মাথা বাড়িয়েছেন, দেখার জন্য যে আসলে চাঁদটা ঢেকে গেল কিসে। যখনই উনি মাথাটা বাড়িয়েছেন জানালার দিকে, তখন দেখেন এক বিভৎস দৃশ্য। আসলে চাঁদ মেঘে ঢেকে যায়নি, মূলত ওই জানালাটার সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। উনি তাকিয়ে দেখেন যে একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে। তার মুখ খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো বোঝা যাচ্ছে, এবং ওই চোখ দুটো পুরোটাই সাদা এবং বড় বড়। আর এই সাকিব আদনান ভাইয়ের বাবার দিকে ওই অবয়বটা তাকিয়ে আছে। এটা দেখে তো উনি প্রচন্ড জোরে দেন এক চিৎকার। ওনার চিৎকারে সাকিব আদনান ভাইয়ের দাদি তো ঘুম থেকে উঠে যান। তো সাকিব আদনান ভাইয়ের যে চাচারা ছিল তারাও ঘুম থেকে উঠে যান। কি হয়েছে এসে জিজ্ঞেস করেন, বলেন যে এই সমস্যা, উনি এটা দেখেছেন। এরপরে আবার ইমাম সাহেবকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। তো এই পুরো ঘটনা কিন্তু ওনার ছুটির 6 দিনের মধ্যে ঘটেছিল। 15 দিন ছুটি থাকলেও উনি আর পুরো ছুটি কাটান নাই। উনি আবার ওনার কর্মস্থলে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন এবং উনি চলেও যান। তো এই সাকিব আদনান ভাইয়ের বাবা, উনি এই জাতিসংঘের মিশনের উদ্দেশ্যে 1990 সালে আফ্রিকা সহ আফ্রিকার বিভিন্ন দেশ যেমন আইভরি কোস্ট, মালি, এই দেশগুলোতে উনি কিন্তু মিশনে গিয়েছিলেন। উনি বিদেশের মাটিতেও নাকি ওই অবয়বটা বিভিন্ন সময় দেখেছেন, সেখানেও ওই অবয়বটা তার পিছু ছাড়েনি। উনি যতদিন চাকরি করেছেন বিভিন্ন সময় ওই অবয়বটাকে দেখেছেন। এখনো নাকি বিভিন্ন সময় হঠাৎ হঠাৎ, তবে খুব রেয়ার আর কি, মানে একদম রেগুলার তা না, হঠাৎ হঠাৎ এখনো ওই অবয়বটাকে উনি দেখতে পান। তবে অদ্ভুত ব্যাপার হলো, উনি কখনোই ভালো কোনো আলেমের কাছে গিয়ে বা হুজুরের কাছে গিয়ে রুকিয়া করান নাই। এই বিষয়টা দেখে আসলে উনি নিষ্কৃতি পাওয়ার সেভাবে চেষ্টা করেন নাই। ওই যে গ্রাম থেকে যতটুকু ঝাড়ফুঁক করা হয়েছিল অতটুকুই। উনি প্রচন্ড সাহসী একজন মানুষ, তো উনি এইসব বিষয় নিয়ে খুব একটা ঘাটাঘাটি করেন নাই, যে চলছে চলুক। উনি এগুলোতে খুব একটা বেশি ভয় পরবর্তীতে ওইভাবে আর পান নাই, যদিও বা এই বিষয়টা এখনো ঘটে চলছে। তো এটি ছিল ঘটনা। আসলে ওই জিনিসটা কেন সাকিব আদনান ভাইয়ের বাবার পেছনে এসে পড়েছিল, কেনই বা এত বছরেও ছাড়েনি পিছু, এটা জানা যায় না, যেহেতু উনি নিজেও এই বিষয়টা নিয়ে খুব একটা মানে এই বিষয়টা সমাধানের জন্য আগ্রহী উনি নন। এই কারণে হয়তো বিষয়টা অজ্ঞাতই রয়ে গেছে, এক রহস্যময় ব্যাপার হয়েও এখনো এটা টিকে আছে। ধন্যবাদ সাকিব আদনান ভাইকে আপনার বাবার সাথে ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনি আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন, আর লিসেনারদেরকেও বলছি, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করব সবাই ভালোই আছেন। আমার নাম সাকিব। আমার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় ধাওয়া গ্রামে। আমি থাকি সাভার নবীনগরে। ঘটনাটা আমার সাথেই ঘটা। ঘটনাটা আজ থেকে 5 বছর আগে ঘটে যায়। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। আমি গ্রামে থাকতাম না, বেশিরভাগ সময়ে ঢাকাতে থাকতাম। আবার গ্রামে গেলে একেবারে 20-25 দিন থাকতাম সেখানে।
আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আমি বাড়িতে গেলে ঘুমের ঘোরে উল্টো পাল্টা জিনিস দেখতাম। যেমন আমাকে সাপে কামড়াচ্ছে, কোথাও বসে আছি, হঠাৎ অনেক অন্ধকার হয়ে আসছে। আমি ওখান থেকে উঠে আসতে চাইলেও আসতে পারছি না, বিছানা থেকে পড়ে যাচ্ছি। কিন্তু ঢাকা থাকলে এমন কিছুই আমি ঘুমের মধ্যে দেখি না। ঘটনাটা যেদিন ঘটে তার 6 দিন আগে আমি বাড়িতে আসি। আমার বাড়িতে ইন্টারনেটের নেটওয়ার্কে অনেক সমস্যা, তাই আমি নেট চালানোর জন্য অর্থাৎ ইন্টারনেট চালানোর জন্য বাড়ির শেষ কর্নারে যেতাম। ওখানে বড় একটা রেইন ট্রি গাছ রয়েছে, ওখানেই আমি বসতাম। যেদিন ঘটনাটা ঘটে ওই দিন রাত 10টার দিকে ইন্টারনেট চালানোর জন্য আমি ওখানে গেলাম। কিছুক্ষণ পরে আমার অনুভব হলো গরম একটা হাওয়া আমার গায়ে লাগছে। তখন আমি ভাবতে লাগলাম, এই সময় গরম হাওয়া, গরম বাতাস কোত্থেকে আসবে। এক পর্যায়ে ওখান থেকে চলে আসতে চাইলাম, কিন্তু ভাইয়া 5 মিনিট হাঁটার পরেও আমি দেখলাম আমি ওই একই জায়গায় আছি। আমি ঠিক ওই রেন্ট্রি গাছটার নিচেই আছি। তখন আমি অনেক ভয় পেয়ে যাই। আমার মনে মনে ভাবতে লাগলাম, আমার সাথে এটা কি হচ্ছে। এবারে অনেক চেষ্টা করলাম বাসায় আসার জন্য, কিন্তু পারছি না। হঠাৎ অনুভব করতে পারলাম আমাকে কেউ পেছন থেকে চেপে ধরে আছে। এত জোরে চেপে ধরেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। এক পর্যায়ে আমি মাটিতে উবু হয়ে পড়ে গেলাম। আমার মনে হলো আমি মাটির ভেতরে ঢুকে যাব। আমার সব শক্তি দিয়েও আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে ক্রমশ আমার গায়ে প্রবল বেগে চেপে আমাকে মাটির ভেতরে দাবিয়ে রাখা হচ্ছে। আমি ফোনে তখন আমার এক বন্ধুর কল করছে, কিন্তু আমি ওর কল রিসিভ করতে পারলাম না। আমার ভাগ্যটা অনেক ভালো ছিল, আমার সেই বন্ধুটা জানে যে আমি নেট চালানোর জন্য রাতে ওখানটাতে যাই। সে আমাকে কলে না পেয়ে আমাকে খুঁজতে ওখানে আসে। সেও আমাকে ডাকছে, কিন্তু ভাইয়া আমি ওর কথা শুনছি, কিন্তু আমি আমার ওই বন্ধুর ডাকে কোনো সাড়া দিতে পারছি না। আমি ওকে ডাকছি, কিন্তু ও আমার কোনো কথা শুনছে না। আমি যেখানে পড়ে কাতরাচ্ছি, ও অন্যান্য দিকে আমাকে খুঁজে চলেছে। এভাবে খুঁজতে খুঁজতে ও যখন আমার খুব কাছে চলে আসে, তখন আমি হালকা হয়ে গেলাম এবং উঠে বসতে পারলাম। ও আমাকে দেখেই বলে, তুই এখানে, তোর কল করতেছি, এতক্ষণ ডাকলাম, কোনো সাড়া দিলি না কেন? অর্থাৎ সে তার আশপাশের জায়গাগুলোতেই ডাকাডাকি করছিল যে কোথায়, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। আচ্ছা, আমি ভয়তে কোনো কিছুই তখন বলতে পারলাম না। ওখান থেকে ওকে নিয়ে দোকানে গেলাম। দোকানে গিয়ে আমার শরীরে মাটি লেগে আছে। তখন বন্ধুটা বলল যে, তোর শরীরে এত মাটি কেন? তখন ওকে আমি সবকিছু খুলে বললাম। তখনও দেরি না করে আমাকে আমার বাসায় নিয়ে আসলো এবং আমার আম্মুকে সবটা বলল। তারপর রাতটা কোনো মতে কাটলো। সকালে আম্মু আমাকে নিয়ে হুজুরের কাছে গেলেন। হুজুর আমাকে দেখলেন ভালোভাবে এবং এরপরে আমাকে বললেন যে আমাকে কেউ বান বা কবজ করেছে আমার ক্ষতি করার জন্য। তখন আমি হুজুরকে বললাম, আমি বাড়িতে আসলে ঘুমের ঘোরে আমি উল্টাপাল্টা দেখি, ঢাকাতে থাকলে এমন কোনো কিছুই আমি দেখি না। হুজুর বলল, তাহলে তোমাদের ঘরেই কেউ কিছু রেখে গেছে। এ কথা শুনে মা কান্নাকাটি শুরু করে দিল। হুজুর তখন একটা লোকের ঠিকানা দিল আর বলল, তোমার সমস্যার কথা তার কাছে বলো, সেই যা করার করবে। হুজুরের কথা মতো গেলাম এবং তাকে সবটা বললাম। তারপর সে আমাদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। এসে সে সবকিছু চালান করে আমাদের ঘর থেকে 5টা তাবিজ বের করলো। আমাদের ঘরে ঢুকতেই যে দরজা আছে সেখানে একটা তাবিজ পেল, আমার রুমে, আমার আব্বুর রুমে আর কাকার রুমে, এমনকি আমাদের রান্নাঘরেও তাবিজ পেলাম। তারপর সে সব কয়টা তাবিজ পুড়িয়ে ফেলে এবং এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তবে আমি সেই জায়গায় দিনের বেলাও আর যাইনি। পরে জানতে পারলাম আমাদের সাথে জমি নিয়ে এক প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব ছিল। সেই আমার নামে, আমার আব্বুর নামে এবং আমার 2 জন কাকার নামে কালো জাদু করে। এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ঘটনাটি আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন সাকিব, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ধাওয়া গ্রাম থেকে।
হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আমি নিয়ে হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ঢাকা থেকে। এটি একটি ঢাকা মেডিকেলের একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। এই ঘটনাটি ঢাকা মেডিকেলের একজন কর্মরত একজন লোক আমাকে ঘটনাটি পাঠিয়েছেন। তার নাম হচ্ছে সাকিব। তিনি অনেক দিন যাবৎ এই ঢাকা মেডিকেলে মর্গে কাজ করতেন। তো তিনি এই মর্গে কাজ করা অবস্থায় তিনি যে ভৌতিক ঘটনাগুলোর সম্মুখীন হয় তারই একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা আমার সাথে শেয়ার করে রাসেল ভাই। সেই ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 15 বছর আগের একটি ঘটনা। এই ঘটনাটি যখন ঘটে তখন ঢাকা মেডিকেলে তিনি কাজ করেন। আর ওই সময় তার কাজের বয়স প্রায় মোটামুটি 3 বছর, 3.5 বছরের মতো। সে সময় যাবৎ এতদিন যাবৎ সে কাজ করতেছে। তো এই এতদিন যাবৎ যে কাজ করতেছে, ইনি ভৌতিক কিছু ঘটছে, কারণ মর্গে যেহেতু কাজ করে অনেক ভৌতিক কিছু সম্মুখীন হয়। কিন্তু একদিন এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের ভৌতিক একটা ঘটনার সম্মুখীন হয় তিনি, যেটা বলার বাইরে। মানে উনি যে বেঁচে ফিরছে সেটা ওনার ভাগ্যের একটা ব্যাপার, যে ওনার হয়তো বা হায়াত ছিল বিদায় বেঁচে ফিরছে, এরকম একটা অবস্থা। তো উনি যখন চাকরিকৃত 3.5 বছর হয়ে গেছে, তো একদিন রাত্রিকালীন সময়, রাত তখন মোটামুটি 10-11:30 বাজে। এই 11:30 নাগাদ একটা অ্যাম্বুলেন্সে করে একটা মর্গে একটা লাশ আসে। এই লাশটাকে মানে পোস্টমর্টম করে, তারপরে আর কি লাশটাকে এখানে আনা হয়। তো তার আগে উনি জানতে পারে যে এই লাশটা একটা মেয়ের লাশ, এবং এই লাশটা একটা অপমৃত্যু, মানে মৃত্যু বলতে এই লাশটাকে ধর্ষণ করে একটা ব্রিজের নিচে এই লাশটাকে ফেলে রেখে গেছিল। পরবর্তীতে পুলিশ এই লাশটাকে মানে তদন্ত করার জন্য, মানে পার্শ্ববর্তী এলাকার যে লোকজন ছিল তারা যখন লাশটাকে দেখতে পায়, তখন পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এই লাশটাকে নিয়ে মর্গে নিয়ে যেয়ে পোস্টমর্টম করার পর লাশটাকে, যেহেতু লাশটার কোনো আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই জন্য লাশটাকে ফ্রিজিং করার জন্য মর্গে নিয়ে যে রাখা হবে। তো এই বিষয়টা উনি আর কি জানতে পারে সাকিব ভাই। তো ওনার ডিউটি ছিল আবার রাত্রিকালীন সময় করে। তো যখন এনার ডিউটি রাত্রিকালীন সময়, একদিন পরে হঠাৎ করে যখন এই লাশটাকে নিয়ে আসা হয়, ড্রাইভার বলে যে এই লাশটা এরকম এরকম, এই লাশটার কোনো আত্মীয় স্বজন নাই, খুঁজে পাওয়া যায় নাই, যখন যাবে তখন লাশটাকে নিয়ে যাবে, এরকম করে বলে। এর আগেও এই মর্গে নাকি মানে প্রায় 4 মাস কি 4.5 মাস হবে একটা লাশ এতদিন যাবৎ এইখানে আছে। এই লাশেরও কোনো হদিস হচ্ছে না। তো তিনি যেটা বলেন যে 6 মাস বা 7 মাস পর এই লাশগুলোকে নিয়ে যে দাফন করা হয় কোনো মানে বেহরি লাশ হিসেবে, যে লোকজন নাই এই জন্য এরকম করে দাফন করা হয়। অনেক লাশ এরকম করে দাফন করে। যখন এই লাশটাকে আনা হয় তখন অ্যাম্বুলেন্স থেকে নামার পর লাশটাকে নিয়ে ফ্রিজিং করা হয়। তিনি ফ্রিজের জন্য ওই লাশটাকে নিয়ে, ওনার সাথে আরও 2-3 জন ছিল ওইখানে সাকিব ভাইয়ের সাথে গার্ড, তারা সবাই মিলে লাশটাকে নিয়ে যে ফ্রিজিং করার পর যখন সিকিউরিটি গার্ডের ওইখানে বসে আছে তারা, অ্যাম্বুলেন্সটা চলে যায়, লাশটাকে দিয়ে চলে যায় উনি। তো সেদিন এরকম কোনো প্যারানর্মাল কিছু ঘটে নাই। সেদিনের দিনটা স্বাভাবিকই যায়। তাদের মনে একটু ভয় ছিল যে এত একটা ভয়ঙ্কর লেভেলের লাশ, এবং লাশটার মুখে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল, এবং মানে মুখটা হয়তো খামচে দিছে, এরকম একটা অবস্থা। আর লাশটাকে দেখছিল অবশ্য তারা, কারণ লাশটাকে দেখে তারপরে তারা রাখে আর কি। লাশটাকে দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগতেছিল। সেদিন রাত্রে তাদের সবারই কিন্তু ভয় লাগে প্রচণ্ড লেভেলের। সেদিন কোনো কিছু মানে ঘটনা ঘটে নাই।
তো সেদিন রাতের ডিউটি শেষ করে উনি দিনের বেলা বাসায় গেছে, বাসায় যে ঘুমাইছে, ঘুমানোর পর আবার সন্ধ্যাবেলা যখন ডিউটিতে আসবে, তো এই ডিউটিতে আসার পর তাদের আরও যে 2-3 জন ছিল তারা সবাই মিলে ডিউটিতে আসলো। আসার পর তারা বসে আছে। তো রাত মোটামুটি 2টা নাগাদ একজন সিকিউরিটি গার্ড সে আবার ওই লাশের ঘরের ওদিকে গেছে, মানে মর্গের ওদিকে ঢুকছে। এ ঢোকার পর সে দেখতে পায় যে একটা ফ্রিজের হয়তো মানে যে লাশ রাখা হয় একটা দরজা মনে হয় খোলা, এরকম একটা ও আন্দাজ করছে, কারণ এই ঘর থেকে মানে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসতেছিল, আর ওখানে তো হাওয়াটা অনেকটা বেশি। হাওয়াটা যখন বেরিয়ে আসতেছিল তখন উনি আবার ভাবতেছে যদি লাশের আবার খোলা ছিল নাকি, কেউ খুলে রাখছে কিনা। তো উনি আবার ওই আন্দাজে ওইখানে ঢুকছে। ঢোকার পর উনি এবার সাকিব ভাইকে চিল্লাচ্ছে যে ভাই এদিকে আসে। সাকিব ভাই আবার শোনার পর ওইখানে যায়। যাওয়ার পর তারা দুজনেই মানে একাই ঢোকার সাহস পায় না, কারণ উনি কেউ কখনো একাই লাশের ঘরে ঢোকে না, কারণ ভয়ে যে এতটা পরিমাণে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাশ এখানে থাকে, তো কেউ ভয়ে আর কি একাই ঢুকতে চায় না। তো যখন তারা দুজনই ওইখানে ঢুকলো, ঢোকার পর যেটা ঘটে মানে দেখতেছে যে একটা ফ্রিজের দরজা খোলা এবং ওদিক দিয়ে হু হু করে মানে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসতেছে। আর ওই ঠিক ওই কেবিনটাতেই যে কালকে লাশটাকে রাখা হয়েছিল ওই লাশটা ওইখানে নাই, মানে ওইখানে রাখা হয়েছিল কিন্তু ওইখানে নাই লাশটা। এবং তারা যখন আসছে সন্ধ্যাবেলা, আসার পর কিন্তু সব কিছু চেক করে তারা ওইখানে বসেছিল, আর লাশটাকেও দেখছিল সে সময় আছে। আর লাশটা এখান থেকে উধাও হবে কিভাবে? তো তারা সবগুলো বলতেছে যে হয়তো ভুলে অন্য কেবিনে বা রাখছে, এটা ভেবে আবার আর কি খোঁজাখুঁজি করতেছে। তো ওরা যখন খোঁজাখুঁজি করতেছে, এই যে 4 মাস 4.5 মাসের একটা লাশ ছিল, এই লাশটাকেও দেখতে পায় যে লাশটা ওইখানে ঠিকই আছে। সবগুলো চেক করার পর দেখতেছে যে কোথাও নাই। পরে তারা একটা ফ্রিজের লাশে যে ইয়াগুলো থাকে ওইখানে কিছু একটা ডেট লেখা, মানে রক্ত দিয়ে একটা ডেট মানে তারিখ আন্দাজ করা হয়েছে। মানে এই যে 4.5 মাস আগে যে একটা লাশ আসছে, এই লাশটার যে ডেটটা এই সময়টা রক্ত দিয়ে লেখা। এটা দেখার পর তারা দুজনে ভয়ে 2 পা পিছিয়ে যায়, যেটা কিভাবে সম্ভব। এবং তারা পিছনের দিকে ঘুরে তাকায়, যে দেখে যে ওই যে লাশটা, মেয়েটার লাশটা যে আসিল, ওই লাশটা মেঝেতে পড়ে আছে এক কোণায়। এটা দেখার পর তাদের গায়ের ঘাম ছোটা শুরু হয়ে গেল। আরো যে 2 জন গার্ড ছিল তারা দুজনে দৌড়ে বের হয়। বের হওয়ার পর তাদের ডাকে। তারা 4 জনে মিলে ভেতরে আসার পর যেটা দেখতে পায় যে একদম স্বাভাবিক লাশের ঘর, মর্গ একদম স্বাভাবিক, কোনো কিছুই নাই। আর যে জায়গাতে লাশটা থাকার কথা ওইখানেই আছে। এটা দেখার পর তারা তো অবাক যে আমরা দুজনেই দেখলাম, আর এখন আবার এইটা কিভাবে সম্ভব। তো তারা আবার ওই যে 2 জন ছিল, বাকি 2 জন, ওরা আবার বলতেছে যে তোরা হয়তো ভুলে বা ভয়ে এরকম কিছু দেখছিস, এটা কোনো কিছু না, চল। এই যে বাকি 2 জন যে ছিল, এরা যে জায়গায় ছিল, পরে এই 2 জনকে এইখানে রেখে ওরা আর কি ওই দিকে যায়, ওই গার্ডে। এরা আবার এই করিডোরের পাশে ছিল যখন, তো কিছুক্ষণ ঘন্টাখানেক পর তারা একটা আওয়াজ শুনতে পায় যে কেউ হাঁটতেছে করিডোর দিয়ে। তো যখন হাঁটতেছে, এরা আবার 2 জনে সাহস করে। এদেরও কিন্তু একটু করে ভয় লাগতেছিল যে ওটা আসলেই কি এরকম হয়েছে কিনা। করিডোরে যখন হাঁটতেছে মানুষের মতো পা শব্দ করে, তো তারা ওইখানে গেছে। যাওয়ার পর দেখতেছে যে পায়ের ছাপ, কেউ হয়তো রক্ত, পায়ের ছাপে রক্ত লেগে আছে এবং সে হেঁটে হেঁটে গেছে এদিক দিয়ে। তারা ওই অবস্থায় যে দেখে যে ঠিক
ওই যে মর্গে যে লাশ রাখার ঘর ওইখানে এই দাগটা গেছে। So, কিছুক্ষণ পর মানে ওরা এটা দেখার পর ওরা পরে বিশ্বাস করে যে আসলে এটা একটা মানে ভয়ঙ্কর কিছু ঘটছিল। তো তারা আবার দৌড় দিয়ে বেরিয়ে আসে এবং দরজা লাগাই দেওয়ার পর তারা 4 জনই মিলে কথাগুলো শেয়ার করার পর এই সাকিব ভাই কিন্তু প্রচণ্ড লেভেলের ভয় পাইছে। পরপর তারা 4 জনে সিদ্ধান্ত নেয় যে তারা আর রাত্রে ডিউটি করবে না, দিনে ডিউটি দিলে চাকরি করবে, না হলে করবে না, কারণ এরকম একটা ভয়ঙ্কর লেভেলের ঘটনা ঘটার কারণে। তো পরের দিন এই বিষয়গুলো এই হসপিটালের ম্যানেজারকে সব কিছু বলা হয়। বলার পর যে 4 মাস 4.5 মাসের লাশটা ছিল, পরে থানার কাছে এগুলো বিষয়গুলো জানাজানির পর এই লাশটাকে দাফনের একটা ব্যবস্থা করে। আর তারা দিনের বেলা ডিউটি নেয় এবং রাত্রিকালীন সময় কেউ ডিউটি নিতে চাচ্ছিল না। তারপরও সাকিব ভাই যেটা বলে যে তারা ডিউটি দিনের বেলা নিছিল, আর 2-3 মাস পর সে আর কি চাকরিটা ছেড়ে দেয়, কারণ তার সাথে এরকম ভয়ঙ্কর লেভেলের ঘটনা হওয়ার কারণে সে রাত্রিকালীন সময় করে ঘুমাতে পারতো না। মানে ভয় একটা কাজ করতো তার সাথে, মানে কখন জানি কে ডাকতেছে রাত্রিকালীন সময়, এরকম একটা আন্দাজ করতো উনি। এই জন্য উনি পরবর্তীতে চাকরি ছেড়ে দেয় হসপিটালে। তো এটাই ছিল সাকিব ভাইয়ের ঢাকা মেডিকেলের একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। আসল ভাই, আমি জানি না আপনাদের ঘটনাটি কিভাবে গুছিয়ে বলতে পারছি কি না। তো আমি আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তীতে আরও সুন্দর ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ঘটনা পাঠিয়েছেন প্রনীত চক্রবর্তী, যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো গৌরবদা, আমি প্রনীত চক্রবর্তী, আমার দক্ষিণ 24 পরগনার আমতলায় বাড়ি। আমি প্রেতকথা পরিবারের একজন শ্রোতা। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল তোমাকে ঘটনা পাঠানোর, কিন্তু সময়ের জন্য হয়ে ওঠেনি। আজ যে ঘটনাটি শেয়ার করতে চলেছি এটি আমার ছোট মামার থেকে শোনা। ঘটনাটি ওনার দাদুর সাথে ঘটেছিল। মামার দাদু পেশা ছিল বড় অদ্ভুত। আমার দাদুর পেশা বড় অদ্ভুত ছিল এবং সে পেশা বলতে গেলে যখন কেউ গলায় ফাঁস লাগিয়ে মারা যেত তখন দাদুকে খবর দেওয়া হতো এবং দাদু গিয়ে দড়ি কেটে সেই ফাঁস লাগানো লাশ নামিয়ে থানায় পৌঁছে দিত। এই কাজের কোনো সময়সীমা ছিল না, যখন খবর আসতো তখনই যেতে হতো। তো এরকম এক ঝড় বৃষ্টির রাতে দাদুর ছেলের কাছে একটা ফোন আসে যে একজন গলায় দড়ি দিয়েছে, উনি যেন ওনার বাবাকে সেই ঠিকানায় পাঠিয়ে দেন। তো বাড়িতে একটাই ফোন থাকার কারণে সব খবর ওই ফোনেই আসতো। তো দাদু সেই মতো রেইনকোট পরে একটা ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন। তখন ঝোড়ো হাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে এবং তার মধ্যেই সেই প্রতিকূল পরিবেশের মধ্যেই তিনি সেখানে গিয়ে পৌঁছন। এবং এটা কিন্তু অনেক সময় আগের ঘটনা বলা হচ্ছে, বুঝতেই পারছো। তো গিয়ে দাদু যখন লাশটির কাছে যায় তখন দেখে সেই লাশের বিভৎস চেহারা। লাশটি ওইভাবেই প্রায় নাকি 1 দিন ছিল এবং সেই লাশের যে গলাটা ছিল, যেখানে ফাঁস লাগিয়েছিল, সেই গলার কাছে মাছি ভনভন করছে, চোখ দুটো খোলা, মুখটা হা করে রয়েছে। গ্রামের লোক কেউ ভয় হাত দেয়নি সেই লাশের গায়ে। তো অবশেষে দাদু এবং একটি পুলিশ লাশটিকে নামিয়ে ভ্যানের সাথে দড়ি দিয়ে ভালো করে বাঁধলো। তারপর দাদুকে পুলিশটি বলে যে তুমি থানায় যাও এবং যে সোজা রাস্তাটি আছে ওটা একটা গাছ পড়েছে, তোমাকে পদ্মগ্রামের রাস্তাটি ধরে বড় রাস্তা ধরে যেতে হবে, নইলে তুমি থানায় যেতে পারবে না, ওই রাস্তাটা বন্ধ হয়ে আছে। তো তখন পাড়ার একটি লোক বলে যে আরে ওই রাস্তা দিয়ে এত রাত্রিবেলা আপনি মরা নিয়ে যাবেন, তাও একা একা, ওই রাস্তা তো ভালো না। তখন ওই রাস্তা সম্পর্কে দাদু বলেন যে মশাই, এই নিয়েই তো আমার কাজ। এখন ঝড়ের কারণে কারেন্ট নেই, তারের মধ্যে গাছ পড়েছে, যেতে পারবো না, তো অন্য রাস্তায় তো যেতেই হবে, কিছু করার নেই। আমি সবসময় এরকম লাশ নিয়ে এদিক ওদিক যাই, তো আমার এসবে কোনো আর ভয় লাগে না। তো এইসব কথাবার্তা বলে দাদু যে টর্চটা ছিল দাদুর কাছে, সেই টর্চটি ভ্যানের হ্যান্ডেলে ভালো করে বাঁধেন এবং তখনও কিন্তু ঝোড়ো হাওয়া চলছে, বেশ বৃষ্টি হচ্ছে, গুমোট একটা ওয়েদার। তো দাদু সেই সময় বেরিয়ে পড়েন এবং দাদু নিজের টর্চটি ভ্যানের হ্যান্ডেলে বেঁধে রেখেছিলেন। সেই টর্চের আলোতেই রাস্তায় যতটা দূর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তিনি পিছনে লাশ নিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছেন। কিছুটা পথ যাওয়ার পর একটি কবরস্থান পড়ে, তার থেকে কিছুটা এগিয়ে গেলেই পড়ে বড় রাস্তা। দাদু প্রায় কবরস্থানের কাছাকাছি এসে পড়েছেন। তখন বেশ মেঘ ডাকছে, দাদুর একটু ভয় লাগতে শুরু করে। দাদু তাও এগিয়ে চলেন। কবরস্থানটা পার হতেই
কালো অন্ধকার যেন দাদুকে গিলে ফেলার চেষ্টা করছে। দুপাশের বড় বড় গাছ। দাদু খেয়াল করেন ভ্যানের ওজনটা যেন দুগুণ বেড়ে গেছে, যেটা এতক্ষণ স্বাভাবিক ছিল। খালি মনে হচ্ছে আশেপাশের গাছগুলো বোধহয় এই ভেঙে মাথায় পড়ল। এমন সময় ভ্যানের এই ভারী হওয়াটা দাদুর মনের মধ্যে সংশয়ের জন্ম দেয়। দাদুর মনে হয় হয়তো দাদু ভয় পাচ্ছে বলে এরকম মনে হচ্ছে। উনি আরো গায়ের জোর দিয়ে ভ্যানটাকে টানতে শুরু করেন এবং যখন তিনি ভ্যান টানছেন তখন তিনি শুনতে পান পিছন থেকে একটা দড়ি ছেঁড়ার মতো আওয়াজ হচ্ছে এবং তার কিছু সেকেন্ড পরই পিছন থেকে হঠাৎ করে দাদু শুনতে পেলেন কেউ যেন বলে উঠল, ভ্যানটা থামা। দাদু প্রথমে আঁচ করতে পারেনি কি হলো, হঠাৎ আবার কানের পাশে, ভ্যানটা থামা। দাদু বুঝতে পারলো ব্যাপারটা সুবিধের নয়। আর কিছুটা গেলেই বড় রাস্তা। আওয়াজটা যেন আরো ভয়ানক রূপ নেয়। পিছন থেকে ক্রমাগত একসাথে প্রায় 2-3টে আওয়াজ বলতে থাকে, ভ্যানটা থামা। দাদু পিছনে না তাকিয়ে বড় রাস্তায় উঠেই ভ্যান থেকে একটা লাফ মারে। ভ্যানটা সামনের দিকে এগিয়ে যায়। দাদু যেখানে গিয়ে পড়ে সেখান থেকে ভ্যানের দিকে তাকালে দেখতে পায় ভ্যানের পিছনে যে লাশটি ছিল সেই লাশটি ভ্যানের উপর উঠে বসে আছে এবং ভ্যানটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখন দাদু দেখে দূর থেকে একটা গাড়ি আসছে। দাদু ছুটে ওই গাড়িটার দিকে এগিয়ে যায়, গিয়ে দেখে এটি সেই পুলিশটির গাড়ি, যেই পুলিশটি দাদুকে সাহায্য করেছিল সেই লাশটিকে নামাতে। পাড়ার কিছু লোকের সাহায্য নিয়ে রাস্তায় পড়ে থাকা গাছটি সরিয়ে উনি আসছেন। তো দাদু ওখানে পুলিশটিকে সব বলেন এবং পুলিশটি তখন বলেন যে একটা কাজ করো, একটা বাঁশ দিয়ে লাশের মাথায় আঘাত করো এবং আঘাত করে যেগুলো শুনেছো সেগুলোকে মনের ভুল ভেবে লাশ নিয়ে চলে আসো। তো সেই কথা মতো দাদু লাশের মাথায় একটা আঘাত করে। লাশটির সঙ্গে সঙ্গে ভ্যানের উপর আবার লাশটির সঙ্গে সঙ্গে ভ্যানের উপর আবার পড়ে যায়। দাদু তখন পুলিশটিকে বলেন যে ওনার সাথে যাওয়ার জন্য। দাদু ওনার তখন গাড়ির পিছন পিছন যেতে থাকে এবং লাশটি নিয়ে থানায় পৌঁছতে পৌঁছতে প্রায় ভোর হয়ে যায়। দাদু বাড়ি এসে স্নান করে ঘুমোতে যান এবং তারপর থেকেই শুরু হয় একটা অদ্ভুত আচরণ। হঠাৎ হঠাৎ দাদু চেঁচিয়ে উঠতেন আর বলতেন যে, কে দাঁড়িয়েছে, কে দাঁড়িয়েছে ওখানে? বাড়ির লোক কিছু বুঝতে না পেরে একজন মৌলানার কাছে নিয়ে যান এবং ওনাকে সবটা বলেন এবং মৌলানা বলেন যে দেখুন, এটা তো আমার কাজ না, আপনারা ওনাকে মহেশতলার মসজিদে নিয়ে যান। বাড়ির লোক দেরি না করেই ওই দিনই ঠিকানা নিয়ে বেরিয়ে পড়েন এবং পৌঁছে যান মহেশতলার মসজিদে এবং একজন সেখানে মৌলানা থাকেন। ওনাকে সব কিছু বলেন এবং ওনাকে বলার পর উনি শুনে বলেন যে একসাথে 3টে অশরীরী নাকি দাদুর উপর দৃষ্টি দিয়েছে, মানে দাদু পজেসড হয়েছে 3জন অশরীরীর দ্বারা। দাদুকে উনি তখন একটি মাদুলি দেন এবং একটি শিকড় দেন যেটিকে বাড়ির কোনো স্থানে পুঁতে দিতে বলেন, আর মাদুলিটি 3 দিন পর নদীতে ফেলে দিতে বলা হয়। তো দাদু সব কথা মতো করেন এবং তারপর যদিও কোনো অসুবিধে হয়নি আর দাদু এই কাজটি তারপর থেকে ছেড়ে দেন। তো এই ছিল আমার ঘটনা। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রবিউল ইসলাম মাসুম। মাসুম আমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করেছেন এটি তার মামার একটি কনস্ট্রাকশন প্রজেক্টে ঘটে যাওয়া ঘটনা। আজ থেকে বেশ অনেক বছর আগে 2005 সালের ঘটনা। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি মাসুমের শেয়ার করা ঘটনায়। 2005 সালের কথা। মাসুমের মামা তখন একটি ডেভেলপার ফার্ম চালাতেন, ছোট্ট একটি কোম্পানি। তো বিভিন্ন জায়গায় প্রজেক্ট নিচ্ছেন ঢাকার, এরকম 2-3টা সাইট তার তৈরি হয়েছে। তো ঢাকার এক্সটেন্ডেড একটা এলাকায়, এক্সটেন্ডেড বলতে তখনও ওই জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে, মানে খোলা জায়গাতে মানুষ বিল্ডিং করতেছে, অনেক ফাঁকা জায়গা এখনও আছে। এরকম একটা জায়গায় তিনি একটা প্লট পান কাজ করার জন্য। তো জায়গাটা হচ্ছে যে মূল সড়ক থেকে বের হয়ে এসে অন্য গলি দিয়ে আসলে 2 পাশে মাঠ এবং তার পাশ দিয়ে আসলে একদম সোজা রাস্তা। সেখানে অনেকগুলো এরকম হাউজিংয়ের মতো হচ্ছে। কোনো কোনো কোম্পানি, বড় কোম্পানি কাজ নিয়েছে, আবার কোনো কোনো মানে জায়গা এখনও বড় কোম্পানি ধরবে না, আলাদা আলাদা প্লট আছে। তো যে এরকম একটা জায়গায় একটা নেমে যাওয়া রাস্তা ছোট, সেটা দিয়ে গেলে ওখানেও ডানে বা বামে মানুষের অনেক জায়গা আছে। তার মধ্যে শেষের দিকের যে প্লটটা ওইটাতে তিনি কাজ পেয়েছেন, ওই মালিক ওনাকে দিয়েছে ওনার বন্ধুর মাধ্যমে আর কি। তো সমস্যা হচ্ছে যে এই পাশের কয়েকটা প্লট কিন্তু মানুষ নিয়ে নিছে অন্যান্য কোম্পানি কাজ করার জন্য। তো এইটাকে কেন নিল না উনি চিন্তা করতেছিলেন।
মানে মাসুমের মা ভাবতেছিলেন যে এই যে পাশের যেই প্লটগুলো নেওয়া হয়েছে, যেই কোম্পানি নিছে, তারা যদি এই প্লটটাও নিত আর তার পাশেরটাও নিত, তাহলে কিন্তু তাদের অনেক বড় একটা প্রজেক্ট হইতে পারতো বা কয়েকজন মিলে করতে পারতো কাজ। কেন করলো না উনি চিন্তা করতেছেন, এবং তিনি অবাক হলেন। তিনি যে প্লটটা নিছেন তার পাশে কিন্তু বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে, কারণ ওই জায়গাতে আসলে ওইভাবেই রাখা হয়েছে যে ওখান থেকে রাস্তা হবে। আর তার পাশের যে বিল্ডিংটা সেটা 2 তলা বন্ধ হয়ে আর উঠে নাই, মানে ওরকমই রয়ে গেছে। এটা নাকি অনেক মাস ধরে 2 তলা করে ফেলে রাখছে সেই কোম্পানি। তো উনি এটা নিয়ে একটু চিন্তা করলেন যে মানে যা জিনিসটা একটু অগোছালো হয়ে গেল, কোনো কোম্পানি একসাথে করলে করতে পারতো। তিনি চিন্তা করতেছিলেন যে আমি যদি এটা প্ল্যান করে করতাম তাহলে ওদের সাথে মিলেমিশে করতাম। যাই হোক, এগুলো চিন্তা করে তিনি ওই কাজটা নিছেন মালিকের কাছ থেকে। মালিক দেখা গেলো খুব সহজেই তাকে, মানে তিনি যেই ক্লজগুলো দিচ্ছেন তার সাথে শর্ত খুব সহজেই মিলে গেছে। মালিক তার কাছ থেকে টাকা পয়সাও যে খুব বেশি ওরকম নিছে, বা তাদের যে নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যে পার্সেন্টেজ প্রপোর্শন ভাগ, সেটাও ওরকম নিয়ে কোনো ডিফিকাল্টি হয় নাই। তো তিনি অবাক হলেন যে এত ইজি গোয়িং মালিক, খুব অবাক। তো তিনি তাড়াতাড়ি ওই জায়গার কাগজপত্র ভালো মতন দেখলেন কোনো সমস্যা আছে নাকি, এবং চেক করালেন নিজেদের লোক দিয়ে, দেখলেন যে না, কোনো সমস্যাও নাই, এগুলো মানে সব ভালোই আছে, ক্লিন। তো একটু অবাকই হয়েছেন, তো কাজে হাত দিলেন, টুকিটাকি কাজ করতেছেন। তো ওনার যে কন্ট্রাক্টর টিম নিয়ে আসছেন উনি কাজ করার জন্য, তারা ওখানে একদিন কাজ করছে। প্রথমে যে মাটি কাটাকাটি যেগুলো করে, তারা মাটি কাটার যে ছিল টিম ছিল, তারা কাজ করে একদিন ওখানে থাকছে, ওখানে বাউন্ডারি দিয়ে থাকছে। এখন দ্বিতীয় দিন থেকে বলতেছে যে ওইখানে থাকবে না, যে মাটি কাটার যে লোকটাকে রাখছে সে বলতেছে আমি এখানে থাকবো না। বলছে কেন? আমার বাসা কাছে, আমি এখানে থাকতে চাই না। মানে সে মানে কোনো একটা কারণে উনি একটু অবাক হয়েছেন, মাসুমের মামা অবাক হয়েছেন যে কেন থাকবে না। উনি অবাক হলেন যে সে থাকবে না। তো উনি চেষ্টা করলেন অন্যান্য ওই যে গ্রুপ যারা নাকি পরবর্তীতে কাজ করবে, রাজমিস্ত্রির গ্রুপ, তাদেরকে বলছে, তারাও বলছে যে না, আমাদের বাসা বাড়ি কাছেই আছে, আমরা চলে যাব এখানে থাকতে। তো ওনার তো আসলে পাহারা দেওয়ার লোক দরকার। তো খুব ইনি হয়ে গেলেন, টেন্সড হয়ে গেলেন ব্যাপারটা নিয়ে। তো মাসুমের মামা তখন না পারতে যে তার রাজমিস্ত্রি যে কন্ট্রাক্টর তাকে নিয়ে বসলেন, বসে বললেন যে দেখো, তুমি যদি এখানে না রাখো তোমার লোকজন, বা তোমরা যদি না থাকো, তাহলে আমাকে এখানে অন্য টিম হায়ার করতে হবে, তোমাদের দিয়ে কাজ করানো যাবে না। তো এই কথার পর তিনি মানে বেশ আরও অনেক ইনস্ট্রাকশন দিলেন তাকে। তো কন্ট্রাক্টর তখন বুঝলেন যে আসলেই তার কাজটা ছুটে যাবে হাত থেকে। তখন তিনি তার 4-5 জন মানুষকে তিনি ওখানে থাকার জন্যই ব্যবস্থা করলেন, এবং তাদেরকে জোর করে বুঝাইলেন যে সমস্যা কী। কারণ কেউ কিছু বলতে চায় না। তো এর মধ্যে একজন মুখ খুললো, বলল যে আপনি জানেন যে এইখানে এই যে ভিটাটা যেখানে কাজ করতেছি আমরা, মাটি টাটি কাটছি, এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটছিল, একটা মেয়ে একটা দুর্ঘটনা ঘটাইছিল এখানে। বলে ওই যে গাছ দেখছেন পাশের, মানে ওই প্লটের পাশের প্লটে ওখানে বড় একটা গাছ আছে, ওই গাছের মধ্যে দুর্ঘটনা ঘটাইছিল। তো ওই দুর্ঘটনা ঘটানোর পর থেকে এই জায়গায় মানুষ ভয় পায়। বলে কি ভয় পায়? ওই যে দেখছেন পাশের যে 2 তলা দালানটা আছে, ওইটার মধ্যে কেউ থাকতে পারেনি, ধারা 2 তলা কাজ নিয়ে অনেকদিন ফালায় রাখছে। বলে কি হয়েছে? বলে যে ওখান থেকে মানুষ পড়ে গেছে, অনেকে কাজ করতে যে পড়ে গেছে, 2 তলার ওখান থেকে পড়ছে, এবং পড়ে মানুষ অনেক রকম সমস্যায় পড়ছে। আরও অনেক ছোটোখাটো দুর্ঘটনা হয়েছে, মানুষজন উল্টাপাল্টা দেখে, ওখানে যে রাত্রে থাকতো তার অঞ্চল থাকে না, কেমন ওই বিল্ডিং এমনি পড়ে দিছে। তো তখন ওই রাজমিস্ত্রি কন্ট্রাক্টর আবার হাসছে, এসে বলে কি যে কও তোমরা, এসেই যাই ওখানে থাকতেই বানাইলে আমাদের কাজ থাকবে না। তো রাজমিস্ত্রি কন্ট্রাক্টর এটা বলার পর এখন তার মিস্ত্রিরা রাজি হয়েছে, আর কিছু বলার নাই। তো তাদেরকে একটা ঘর করে দেওয়া লাগছে ভিতরে মোটামুটি করে। তো তারা ওখানে থাকে এবং তারা কাজ টাজ করে। তো নানা রকম কথা তারা বলে। রাতের বেলা নাকি কেউ দেখছে যে বাসার ওই পিছন দিকে হাঁটে, তারপর কে শুনছে শীষ বাজায় বাসার পেছনে। যখন তারা কাজ করতেছে, প্রথম ছাদ ঢালাইটা হয়ে গেল, তখন নাকি ওই জায়গাটা তো অন্ধকার হয়ে গেছে, বাঁশ দিয়ে নিচে ঢালাই করা, শাটারিং করা উপর নিচে। তো তাদের মধ্যে যে মানে ওই যে জিনিসপত্র টানতো, ওদের তো 2টা থাকে, একটা থাকে রাজমিস্ত্রি, একটা হেল্পার। তো হেল্পার নাকি ওই সামনে দাঁড়ায় ছিল রাত্রেবেলা, মিস্ত্রিরা ঘরের ভিতরে, সে হঠাৎ করে শুনতেছে পেছনে কে শীষ দিতেছে। তো সে শীষের শব্দ শুনে সে আস্তে আস্তে ওখান থেকে হেঁটে গেছে, কে শীষ দেয় এরকম। বাঁশের শাটারিং করে অন্ধকার হয়ে আছে পুরা, মোটামুটি বেশ বড় জায়গা নিয়ে, প্রায় 4 কাঠা 4.5 কাঠা জায়গার উপরে এরকম ইটা আর কি। তো ওই পিছন থেকে মনে হয় শীষ দিতেছে। তো সে হেঁটে হেঁটে গেছে ওইখানে। তো যে দেখতেছে ওই পিছনের দিকে একদম, মানে বাসাটার পেছনের দিকে একদম কর্নারে পাশের প্লটের একটা নিম গাছ আছে, বড় নিম গাছ, এবং বিশাল আকৃতির নিম গাছ। ওই নিম গাছের
ছায়া পড়ছে ওই জায়গায়, মানে গাছের পাতাটার এমনভাবে মেলে আছে যে চাঁদের আলোতে ওই গাছের ছায়াটা ওইখানে পড়ছে। আর ওই গাছের ছায়ার এই পাশে মনে হইতেছে দেয়ালের কর্নারের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে, মানে ওই হেল্পার স্পষ্ট বুঝতেছে কেউ দাঁড়ায় আছে। তো সে মনে করছে তার সাথে যে আরেকজন হেল্পার আছে সে হয়তো, তো সে নাম ধরে ডাকতেছে, এই অমুক, হ্যাঁ এরকম করে বলতেছে, কিরে তুমি তো শীষ বাজাস কেন? তো দেখা যাচ্ছে কোনো উত্তর নাই। তো সে আরো কয়েকবার ডাকছে, এই কিরে অন্ধকারে দাঁড়ায় শীষ বাজাস কে, মস্কারি করছ আমার লোকে। এটা বলার পরে সে দেখলো ওই ছায়ার ভিতর থেকে কে জানি বের হয়ে হেঁটে চলে গেল ওই পাশে, মানে ছায়ার ভিতরে হেঁটে ওই মানে সামনে ফাঁকা জায়গা ছিল বের ওই পাশে চলে গেল। তো সে অবাক হলো, এটা কে, মানে সে বুঝতেও পারলো না। আর তার যে সাথের হেল্পার সে তাকে জানে যে সে কীরকম শার্ট পরে কি, তো ওরকম লাগলো না তার কাছে। তো সেও আবার হেঁটে হেঁটে আস্তে করে ওই যেখান থেকে বেরিয়েছে ওখান থেকে বেরোতে গেছে। বেরোতে যে তার একটা পা পড়লো পিছনে, কারণ তার খেয়ালই নাই যে ওই পাশে কিন্তু মানে মাটি নাই, মানে পিলারের মতো উঠেছে কিন্তু ফাঁকা, মানে তার একটা পা বের হয়ে গেছে। এবং সে তাড়াতাড়ি ওই ছোট অর্ধেক দেয়াল ছিল সেটা সে ধাপ করে ধরে ফেলছে হাত দিয়ে, পা ছিলে গেছে অনেকখানি, একটা পা নিচে নেমে গেছিল। তাড়াতাড়ি উঠাইলো, দেখলো যে ও যদি এখন 2 পা ফেলতো সে মোটামুটি প্রায় 5-7 ফিট নিচে যায় পড়তো ওই জায়গায়, শক্ত জায়গাটা, মানে পিলার থেকে উঁচা ওই জায়গাটা। তো একটা দুর্ঘটনা ঘটতো সোজা কথা। তো সব হলো যে এই দিক থেকে কেমনে বেড়ে সুন্দর হাইটে চলে গেল। তো ওই ভয় পাইছে আর কি, সেই হেল্পার ভয় পেয়েছে। সে ভিতরে এসে তাদের যে ওখানে মিস্ত্রি ছিল তার সিনিয়র, তারে বলতেছে এই জায়গায় এরকম এরকম ঘটনা, এরকমই পাইছি, শীষ দেয় এরকম ঘটনা। তো মিস্ত্রি বলছে যে তুই যাস কেন, ওই কোনায় গেছেন, কেসস কেন, কোনা ভালো না কেন? ওই কোনার মধ্যে মানুষ দেখছে ওই গাছের উপরে কে জানি বসে থাকে, ওই নিম গাছ, ওই গাছে দুর্ঘটনা ঘটছিল, কথা আছে, ওদিকে যাবি না, আমরা তো থাকতামই না। সেই মিস্ত্রির বলছে যে আমরা থাকতামই না, এই যে জোর করছে দেখে, মালিকে জোর করছে যে এখানে না থাকলে কাজ দিব না, এর জন্য থাকতেছি আমরা। রাত্রেবেলা সামনে থাক, সাবধানে থাকবি। আর এই যদি বাথরুমে যাস, ওখানে বাথরুম বলতে কি তারা ওই পুরা ওই জায়গাটার মধ্যে ওই কর্নারের মধ্যে তারা একটা বাথরুম বানিয়েছে টেম্পোরারি, বলছে যে ওখানে যদি যাস সাথে করে ওরে নিয়ে যাবি, যে তার সাথে যে আরেকজন হেল্পার আছে তারে নিয়ে যাবি, একা যাবি না। এরপরও নাকি ওরা অনেক সময় দেখছে ওই বাথরুমের দরজা নাকি ঢুং ঢাং করে শব্দ করে, বাথরুমের দরজার মধ্যে শব্দ হয়, মানে দরজাটা মনে খুলে লাগে, কিন্তু এটা মোটে ওরকম করার কোনো কারণ নাই। মিস্ত্রিরা দেখছে যে ওরকম দরজাটা মানে এত সহজ এরকম নড়েই না, ওটা টেনে এরকম বাতাসে বাড়ি খাওয়ার মতো বাড়ি খাওয়ানো এত সোজা না। তো যাই হোক, তারা এরকম প্রায় এই ধরনের টুকিটাকি হইতো। এবং তারা শুয়ে থাকলে বুঝতো তারা যে উপরের ছাদটা, তারা যে রুমটা শুয়েছে তার উপরের ছাদের মধ্যে কে হাঁটতেছে, কি টানাটানি করতেছে, তারা ছাড়া কেউ নাই। আর ওখানে কোনো চোট্টরও নাই, মানে জায়গাটা এরকম ফাঁকা, ওখানে চোট্টরও ছিল না তখন। তো যাই হোক, এইভাবে করে মিস্ত্রিরা অনেকদিন থাকলো। তো তারপরে আসছে ঈদের সময়। এখন ঈদের সময় সবাই চলে যাবে, বাড়ি চলে যাবে। এখন একটা তো পাহারাদার লাগবে, এখানে তো আরও জিনিসপত্র আছে, এখানে সিমেন্টের বস্তা আছে, রডের টুকরা আছে, অনেক কিছু আছে। তো এইগুলো পাহারা দিবে কে? ততদিনে এই বিল্ডিংটা 4 তলা দাঁড়ায় গেছে আর কি, পুরা মানে কাজ করতে করতে 4 তলা এটার ফ্রেম দাঁড়ায় গেছে আর কি। ওই প্রতিটা ছাদ ঢালাই হয়েছে, শুধু দেয়ালগুলা নাই, মানে পুরো একটা ফ্রেম দাঁড়াইছে 4 তলার। তো মালিক তো খুব টেনশনে আছে, মানে মাসুমের মামা খুব টেনশনে আছে। তিনি চিন্তা করতেছেন যে এখন ছুটির সময় কারে রাখবো, ঈদের সময়, মানে তিনি টেনশনে পড়ছেন। তো তিনি বললেন যে তোমাদের এখানে কাউরে থাকতে বলো। ওই কন্ডাক্টরে বললেন যে তোমার এখানে কাউরে থাকতে দাও। সে বলতেছে না, আমার লোকরা কেউ থাকতে চাইতেছে না, ওরা বাড়ি যাবে, এই সেই হ্যান ত্যান অনেক কিছু। তো তখন মাসুমের মামা চিন্তা করলেন কারে রাখবেন। তো অনেক আলাপ আলোচনা করতে করতে ওই রড মিস্ত্রির এক ভাইগনা ছিল, সে ঢাকায় আসতে চায়, তার বাড়িতে একটু সমস্যা। তো তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, সে নাকি থাকবে। বলে ঠিক আছে, তার নাম মানিক। এবং বলছে, রড মিস্ত্রি বলছে যে সে আইসা কাজ করবে আপনাদের সাথে, মানে রডের কাজ না, সেই সিমেন্টেরই কাজ করবে, সে আইসা কাজ করবে আর সে পাহারাও দিবে। একটা দরদাম ঠিক করলাম মাসুমের মামার সাথে, বলে আচ্ছা নিয়ে আসো রে। তো মানিক ছেলেটাকে নিয়ে আসলো তারা। তো তখন কিন্তু মানে রোজার ঈদ শেষ হয়ে যাচ্ছে, লাস্টের 2-3 দিন। তো ওই 2-3 দিন মানিক ওখানে ছিল ওদের সাথে, মিস্ত্রিদের সাথে। তো তারপর যাওয়ার আগে তাকে সবাই বললো যে ভালো মতো থাইকো, এই সেই কোনো করো না, চিন্তা করো না, এইসব চিনাই দিল। হ্যাঁ, কীভাবে করে পানি টানি মারতে হয়, মোটর চালায়, এগুলো সব বুঝাইলো টুঝাইলো। তো মাসুমের মামাও ওই লাস্টের দিন, মানে চাঁদ রাতের দিন এসে তারা বুঝাইলো যে চিন্তা করো না, এসে আমি ঈদের দিন আসবো, খাবার দাবার নিয়ে আসবো, তোমার দেখে যাবো, সেগুলো বলে টুলে গেল। তো যাই হোক, ওই ছেলেটা ওই দিন রাত্রে থাকলো, সবাই চলে গেছে। চান রাত মোটামুটি, এই চান রাতের প্রথম অংশটা তার ভালোই কাটছিল, কারণ এই মাসুমের মামা আসছিল, তারপরে মিস্ত্রিরা গেছে, এসে পুরা ঈদের দিন পুরা বিল্ডিং খালি।
তো মানিক ছেলেটার কাছে একটু খারাপ লাগতেছিল, সে গ্রাম থেকে আসছে, মানে তার একটা সমস্যায় পড়ে সে আসছিল এখানে। তো যাই হোক, ঈদের দিনটা কাটালে এবং মাসুমের মামাও আয়সা খাবার দাবার দিয়ে গেছে তাকে। তো খাবার দিলেই বা কি, একলা একলা কি আর ভাল লাগে, কেউ তো নাই। আর ওই মানিকের কাছে নাকি আরও খারাপ লাগতেছিল যে পাশের বিল্ডিং ফাঁকা, ওখানেও মানুষ নাই, তারপরও নাই এরকম। আর সে মানে এই 2 দিনে ইনডাইরেক্টলি কিছু শুনছে যে এই জায়গাটা নাকি একটু হন্টেড। তো এটারে সে গায়ে মাখে নাই, সে চিন্তা করছে আর এইটা কোনো ব্যাপার না, কিন্তু একলা থাকতে হবে এটাই খারাপ লাগতেছে তার কাছে কোনো, মানে তাও আবার ঈদের সিজন। যাই হোক, ঈদের দিনটা পার হয়ে গেছে, রাত্রেবেলা তো রাত মানে সন্ধ্যাখানে রাত নামছে, কিছুই তো করার নাই, মানে ওরকম কিছু নাই। আর তার কাছে তখন ওই যে মোবাইল ফোন আছে, বাটন মোবাইল আর কি, তখন তো আসলে ওরকম মোবাইল আসে না, সেম্বেরিয়ান নতুন আসা শুরু করছে মনে হয়। তো যাই হোক, বাটন মোবাইল, তো ওইটা দিয়ে সে গ্রামে কথা বললো, একটু বলে টলে সে তার রুমের মধ্যে, যে মিস্ত্রিরা যে থাকে ওই রুমের মধ্যে সে বসে আছে, সময় গড়ায় যেতেছে, কিচ্ছু করার নাই এবং মানে দেখার মতো কিছু নয়, টেলিভিশনও নাই, কিচ্ছু নাই। খাওয়া দাওয়া করছে সেই আর্লি দুপুরে, মানে 1টা-1:30টার দিকে, এখন ক্ষুধাও লেগে গেছে। তো মাসুমের মামা কিন্তু আবার তাকে ওই কাঁচা বাজার দিয়ে গেছিল, কিছু গরুর মাংস দিয়ে গেছিল, পোলাও চাল দিয়ে গেছিল, আর টুকিটাকি পেঁয়াজ টিয়াজ এরকম বাজার দিয়ে গেছিল, বলছিল যে তোমার ইচ্ছা লাগলে তুমি মাংস পোলাও এগুলো রান্না করে খেও। মানে উনি একটু মন খোলা মানুষ ছিলেন মাসুমের মামা, তিনি মানে একটু ফিল করতেছিলেন ছেলেটার জন্য একা থাকবে এরকম। তো যাই হোক, সে চিন্তা করলো যে এমনিও তো মাংসটা পানি ছেড়ে নষ্ট হয়ে যাবে, মাংসটা রান্না করে ফেলি, কিছু করার নাই, এখন রান্না করি। তো সে লেগে গেল কাজে, সে দেখলো যে আসলেই মাংস পানি ছেড়ে দিছে, মানে পানি ছেড়ে পানিটা নিচে জমা হয়েছে এবং শুকায় গেছে মাংসটা। তো যাই হোক, সে পানি ফেলে সে রান্নার কাজে হাত দিল। তো পানিটা ফেলছে যে সে ওখান থেকে বের হয়ে তার যেই রুমটা, এই মানে সে যেখানে থাকে তাতে একটা টিনের 4 কোণা রুমের মতো করছে, আর সামনে খোলা আবার পিছনে খোলা। তো হেঁটে যে সেই মাংসের পানিটা মেলা মারছে পিছনে, মেলা মেরে এসে সামনে এই পাশে চুলা নিয়ে বসছে, তার একটা ওই যে কেরোসিনের কুকার ছিল ওইটা নিয়ে বসে, মিস্ত্রিটা ইউজ করতো আর কি। তো ওইখানে বসে মাংস রাখছে, পেঁয়াজ টিয়াজ কাটছে, এগুলো করে সে মাংস রান্না করবে। তো মোটামুটি চুলাতে উঠাই দিছে, সব কিছু রান্না হচ্ছে, মানে ঘ্রাণ ছুটছে, তার কাছে ভালোই লাগতেছে। কিন্তু একলা একলা তো, আর বোর্ড লাগতেছে, না আছে টেলিভিশন, না আছে রেডিও, মানে কোনো রকমের লাইভ কিছুর সাথে সম্পৃক্ততা নাই। এমনকি কারোর সাথে ফোন হয়ে যে কথা বলবে, ফোন বিলও তো তখন অনেক বেশি ছিল, ওরকমও না, মানে কনস্ট্যান্টলি ফোনও করা যায় না কাউরে। আর সে তো আসলে খুব, মানে আসলে তার ওয়েজ তো খুব কম, সে কীভাবে এত টাকার ফোন বিল অ্যাফোর্ড করবে। যাই হোক, রান্না করতেছে একা একা, ভাল লাগে না। তো যখন নাকি সে ঝোল চড়াই দিল চুলাতে, মাংসের ঘ্রাণ ছুটছে চারিদিকে, গরুর মাংসের ঘ্রাণ, সে হেঁটে হেঁটে ওই সামনের দিকে আসলো, এসে তাকায় দেখতেছে চারিপাশে ছিঁড়ি পোকার একটা শব্দ, নিস্তব্ধতার শব্দ। আর সামনে তাকালে দেখা যাচ্ছে যে ওই যে দূরে বালির মতো মাঠ, সেটার মধ্যে চাঁদের আলো পড়ছে, চকচক করতেছে। আর সেই বালির মাঠের থেকে দূরে একটা জায়গা মনে হয় একটু নিচু, ওই জায়গায় পানি জমে আছে, মানে দেখে মনে হয় একটা বড় পুকুর বা দিঘির মতো। তো চিন্তা করতেছে মানিক যে আমি কি ওদিকে যে ঘুরে আসবো নাকি, এটা চিন্তা করতেছে। আর বামে তাকাইলে দেখা যাচ্ছে যে বিল্ডিংগুলো, তার পাশে যে 2 তলা একটা মানে বিল্ডিং যে করে রাখছে আর হয়নি, তার পাশে আরও একটা দালান, ওইটা বিল্ডিং, ওইটার কাজ হচ্ছে, কিন্তু মানুষজন নাই, সব খাকা করতেছে এরকম। তো মানিক ওইরকম একলা জায়গায় থাকতে যে ভয় পায় তা না, কিন্তু একা একা এটাই খারাপ লাগতেছে। আবার মনে মনে চিন্তা, ঈদের সময়, আগের ঈদের কথা মনে করতেছে। যাই হোক, এগুলো দেখতে দেখতে এক সময় আসলো, দেখলো যে তার মাংসের তরকারি মানে রান্না হয়ে গেছে। সে ওই মাংসর কড়াইটা নিয়ে তাদের রুমে রাখলো, রেখে সে ওখানে বসে সে আবার পোলাও রান্না করলো, পোলাও মাংস দুইটাই রান্না করছে, করে দুইটা রেখে সে হাতটা ধুয়ে চিন্তা করছে খাবে কিনা। হঠাৎ তার মাথায় চিন্তা আসলো যে আমি একটু যাই ওদিক দিয়ে হেঁটে আসি, ওই যে দেখছি যে পুকুরের মতো আলো পড়ে, ওদিক দিয়ে ঘুরে আসি। তো একবার ভয় পাইছে যত দূর যাবো কিনা, কেন বালির এখান দিয়ে হেঁটে এই যে রাস্তার সামনে ছোট্ট রাস্তাটা পার হয়ে ওই পাশের প্লটগুলো আছে যেগুলা মানে জাস্ট বাউন্ডারি দেওয়া, হ্যাপ বাউন্ডারি, ওগুলা ক্রস করে তাকে যেতে হবে, যে অনেক দূর হাঁটতে হবে বালির মধ্যে দিয়ে। চিন্তা করলো যাই, ঈদে আর কি আছে, এটা একটা অ্যাডভেঞ্চার। তো এই চিন্তা করে সে হাঁটা দিল, চিন্তা করলে আসার পর খুব ক্ষুধা লাগবে, তখন খাবো মজা করে, এই চিন্তা করে সে হাঁটা দিছে। তো তার কিন্তু কোনো না আছে ফ্ল্যাশ লাইট, না আছে কিছু এখানে, এই বাড়িতে এখানে যে সে দেখাশোনা করতেছে, এখানে একটা টুল বক্স আছে, ওই টুল বক্সে তালা মেরে রেখে গেছে মিস্ত্রিরা। তো ওখান থেকে যে সে কিছু বের করে দেখবে তাও না। তো এইটাতে তার একটু মেজাজও গরম। যাই হোক, সে মোবাইলটা নিছে, সাথে করে লুঙ্গির এরকম কোচার মধ্যে রেখে হেঁটে ওদিকে রওনা দিছে। তো হাঁটতে হাঁটতে সে ওই বাউন্ডারি দেওয়াল টল ক্রস করে চলে গেল বালি দিয়ে ওই পুকুরের কাছে। তো ওইখানে যে তার একটু ভয়ই লাগছে, কারণ চারিদিকে ধুধু,
মানে একদম ধুধু প্রান্তর, কিচ্ছু নাই। দূরে কিছু এরকম কাশফুল হয়েছে, আর বাতাসে ওগুলো নড়তেছে। আর এই যে পানি জমে আছে, এটা একটা পুকুরের মতোই বেশ বড়, বোঝা যাচ্ছে মোটামুটি ভালোই গভীরতা আছে। পানিগুলার ঢেউগুলো থই থই করতেছে। তো থই থই করতেছে, সে থেকে বুঝছে যে ভালোই একটা এখানে মানে গভীরতা। তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে তার ভাল লাগে নাই। সে কিন্তু গ্রামের ছেলে, গ্রামে কত জায়গায় ঘুরছে, কত জায়গায় গেছে, কিন্তু এই জায়গাটা তার জানি কেমন একটু অশুভ লাগতেছে, ভাল লাগতেছে না, এই প্রান্তরটাই ভাল লাগতেছে না তার কাছে। তো যাই হোক, সে ওখান থেকে হেঁটে যখন আসবে, তার কাছে হঠাৎ করে মনে হলো আশপাশে ফিসফাস করতেছে, কেউ ফিসফাস করে কথা বলতেছে। মানে মানুষজন যদি একটু কানাঘুষা করে কয়েকজন মিলে এরকম, তো একটু কেঁপে উঠছে মানিক। তাকাইছে, ঘুরে তাকাইছে, তাকায় দেখে কেউ নাই, পুরো ফাঁকা। কিন্তু ওই যে পিছনে যে ওই যে কাশফুলগুলো এরকম নড়তেছে, এটাই কেমন জানি ভয় ভয় একটা অবস্থা। তো মানিক চিন্তা করলো যে না, এরকম আসাটা ঠিক হয় না, এখানে কি না কি আছে, আবার একটু ভূতের ভয়ও পাইতেছে। সে শুনছে মানুষের কাছে এগুলা। হাঁটতে 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 আবার চলে আসলো সে। ওই বাউন্ডারিগুলো যখন সে ক্রস করতেছে, তার কাছে কেন জানি মনে হইতেছিল ওই পাশ থেকে তাকে কেউ দেখতেছে, বাউন্ডারি ওয়ালের ওই পাশ থেকে, মানে সেই জায়গাটা পার হয়ে আসতেছে, ওখান থেকে কেউ দেখতেছে। ভয়ে আর মানিক পিছন ফিরে তাকায় নেই, সে হেঁটে রাস্তা ক্রস করে চলে আসলো তাদের বিল্ডিংয়ে এসে সে ঢুকছে মেইন এন্ট্রেন্স দিয়ে। মেইন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরেই তাদের যে ঘরটা, যেটার মধ্যে তারা থাকে, টিনেরই দেয়া, সে কিন্তু দরজা আবার তালা মারে নাই, দরজাটা জাস্ট ভেজায় রেখে গেছিল। তার কাছে মনে হলো দরজাটাকে কেউ টেনে সরাই দিল এই পাশে, মানে তাদের রুমের। সে চিন্তা করলো, আরে এখানে কে ঢুকছে, কি ব্যাপার? সে তাড়াতাড়ি গেল ঘরের কাছে, তো ঘ্রাণ আসতেছে, তার রান্না করে গেছে, রান্নার একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে ওই জায়গায়। তো সে আস্তে করে দরজাটা খুলে ঢুকলো ঘরের ভিতরে। টিনের দরজা, কিন্তু মানে টিন দিয়ে জাস্ট পার্টিশনের মতো করা, চারপাশে এক পাশে দেয়াল আছে বিল্ডিং এর। তো ঢোকার পর তো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো সে আন্দাজে বুঝলো যে এখানে হারিকেনটা আছে, হারিকেনটা সে হাত দিয়ে নিল, আর ওখান থেকে ম্যাচ নিয়ে সে ম্যাচটা জ্বালায় হারিকেনটা জ্বালাইছে। তো হারিকেনের আলো একটা জ্বলে উঠছে, তো তাকায় হারিকেনটা সামনে ধরে সে মেলে দেখতেছে কি আছে। তো দেখতেছে যে চৌকি, এইদিকে মিস্ত্রিরা শুইতে, এই পাশে সেও শোয়। তো ওই চৌকি তার পাশে, এই পাশে সে রান্না করার জিনিস রাখছিল, ওদিকে সে দেখলো যে না, তার হাঁড়ি টাড়ি সব ঠিকই আছে। তো এইখানে সাউন্ডটা করলো কে? স্পষ্ট সে শুনছে যে দরজা টান দিছে কেউ। তো সে যখন ওইদিকে দেখতেছে, হঠাৎ করে তার মনে হলো পেছনে আবার গেটে সাউন্ড হয়েছে। তো সে ঘুরে তাকানোর সাথে সাথে তার কাছে মনে হলো কেউ একজন হেঁটে গেছে ওদিক দিয়ে, মানে হেঁটে ওদিক দিয়ে যাচ্ছে। মানিক সাথে সাথে বলে, এই কে রে এটা বলে সে এক হাতে একটা শাবল নিল, তাদের এখানে একটা স্পেশাল শাবল রাখা আছে, শাবলটা নিয়ে সে হারিকেন নিয়ে তাড়াতাড়ি বেরিয়েছে ওদিক থেকে। তো বের হয়ে দেখতেছে কেউ নাই। তো এদিক ওদিক তাকাইতে মনে হচ্ছে যে তাদের যে সিঁড়িটা, 2 তলা, ওই সিঁড়ি দিয়ে কেউ উঠে যাচ্ছে ওদিকে, এবং সে একদম স্পষ্ট শব্দ পেয়েছে পায়ের। তো সে আবার বলছে, কে এখানে উঠুস কে বলে, তার তো আবার এখানে মানে একটা পাহারা দেওয়ার কাজ। সে তাড়াতাড়ি ওই সিঁড়িতে উঠে গেছে হারিকেন নিয়ে, এবং তার ভালোই সাহস এইসব দিকে, মানে সেই চোট এগুলো কিছুই ভয় পায় না মানি। তো সে হারিকেন নিয়ে 2 তলা উঠে গেছে। 2 তলা উঠে সে দেখেছে 3 তলায় উঠছে। তো সে ওইটাকে ফলো করে উঠতেছে। 3 তলা থেকে 4 তলা কিন্তু ছাদ, এরপর কিন্তু কিছু নাই, আর চারপাশে কিন্তু খোলা। তো 4 তলার দিকে যখন মানিক ঘুরে উঠতেছে, মানিক মনে হলো এক নজরে দেখলো যে একটা মেয়ে উঠে যেতেছে ওখানে। মেয়েটা সমস্ত শাড়ি পরা, চুলগুলা খোলা ছাড়া। তো সেগুলো মেয়ে উঠছে কোত্থেকে, তার মাথার মধ্যে এটা একটা মানে চিন্তা ঢুকে গেলো, এখানে মেয়ে আসছে কোত্থেকে। আর মানে এই কেসগুলো তো শান্ত ভালো হয় না, কোথাও যদি এরকম মানে মেয়ে মানুষ থাকে এরকম, সে তার মনের মধ্যে অনেক রকমের দুশ্চিন্তা ঢুকে গেল ভিতরে। তো সে একটু সাবধান হয়ে গেল। সে আর মানে এই যেই স্পিরিট নিয়ে উঠতেছিল ওইভাবে ওঠা শুরু করলো না। সে আস্তে আস্তে চিন্তা করলো এখানে মেয়ে আসছে কোত্থেকে। এই চিন্তা করতে করতে সে আস্তে আস্তে করে উপরে উঠলো। তো দেখতেছে ওই যে তাদের যে ছাদের যে গেটটা, ওইখানেও কিন্তু মানে যে এই 4 তলার উপর ওঠার যে দরজাটা করছিল, ওইটা একটা টিনের দরজা দিয়ে রাখছিল তারা, ওইটা খোলা, পুরো ছাদের থেকে হু হু করে বাতাস নামতেছে। তো মানিক সাধারণত ছাদে উঠতো না, কারণ তাকে মানা করছিল এখানকার যে মিস্ত্রিরা, 2-3 দিন তো ছিল সেখানে, তারা মানা করছিল যে ছাদে উঠো না, ছাদটা ভালো না। তো সে ওই কথাটা শুনছিল। তো সে হু করে বাতাস আসতেছে, কিন্তু যেহেতু সে দেখছে কেউ উঠছে ছাদে, মেয়ে মানুষ, সে চিন্তা করে সে আস্তে করে ছাদের মধ্যে ঢুকলো হারিকেনটা নিয়ে। হারিকেনটা রাখলো এক পাশে রেখে সে এদিকে তাকাইলো, কিচ্ছু নাই, ফাঁকা দেখা যাইতেছে, দূরে বিল্ডিং অনেকগুলা, এবং দূরে পিটি লাইট দেখা যাইতেছে শহরের, মানে ওইখানে মেন রোড ওই রাস্তাগুলো। আর বাদিকে তাকাইলো, এই পাশে দেখা যাচ্ছে যে আরেকটা বড় বিল্ডিং হইতেছিল, মানে বড় বিল্ডিং এর সারি, সেগুলোর মধ্যে মানে একদম হচ্ছে শুধু স্ট্রাকচার, একটা দানবীয় স্ট্রাকচার, কিচ্ছু নাই এই জায়গায়। আর ফাঁকা জায়গাটা, ল্যান্ডটা দেখা দিতেছে। ইমিডিয়েটলি বা পাশে তাকালো, দেখলো ওই যে পাশের যে নিম গাছটা, এইটা তার বিল্ডিং ছাড়াও প্রায় অনেকখানি উঁচা। তো সে কিন্তু মানে ওই যে তার মানে ভাষা শুনছে,
সাথে ওখানে যে হেল্পাররা ছিল তাদের কাছে ভাষা শুনছে যে এই নিম গাছ ভালো না, মানুষজন অনেক কিছু দেখছে এখানে। তো মানে এটা শুনে তার একটু গা কাটা দিছে তখন। তো নিম গাছটার দিকে তাকাইলো, তারপরে সে ডানে তাকায় ঘুরে গেল, সে যেখান থেকে ঢুকছে ওই পাশ থেকে ঘুরে গেল, ওই পাশে ঘুরে দেখতেছে ফাঁকা জায়গা, কিচ্ছু না, হ্যারিকেনটা কিন্তু রেখে দিছে। তো সে আস্তে করে তার কোচর থেকে তার মোবাইল ফোনটা বের করছে, যে সে চিন্তা করছে যে সে তার মানে বসকে কল দিবে, মানে মাসুমের মামাকে বলবে যে আমি এই বিল্ডিংয়ে মানুষ দেখছি, একটা মেয়ে দেখছি, মনে হয় এটা কে, চিন্তা করতেছে সে যেটা বলবে। তো মোবাইলটাকে সে বের করে নিছে কোচর থেকে, আর এক হাতে সামনে শাবলটা বাগায় ধরে রাখছে সামনে। তো সে চিন্তা করছে আর একটু সামনে দেখি, মানে কাউকে দেখি না, মানে আমি কি বলবো যে হঠাৎ মেয়ে দেখছে, আবার ছাদে যায় দেখে মেয়ে নাই, এটা তো কেমন কথা। এই চিন্তা করে সার একটু দেখার জন্য ঘুরে একটু সামনে গেছে, কাঠ কতগুলো স্তূপ করে রাখা, এবং ওই যে রাতের নিস্তব্ধতা, শব্দ আসতেছে ঝিঝি পোকার ডাক, আর বাতাস পরপর করে বাতাস বইতেছে অনেক, মানে এখানে ফাঁকা জায়গা তো অনেক বাতাস। এইখান থেকে সে দেখতে পাচ্ছে চাঁদের আলো পড়ছে, দেখতে পাচ্ছে যে দূরে ওই পাশে তার ডান দিকে এখানে আরো গাছপালায় দিকে, আর ওই দূরে ওই যে মাঠ, এগুলো দেখতে পাচ্ছে সে। তো একটু সামনে বাড়তে সে হঠাৎ করে দেখলো একটা পিলারের পাশ থেকে কিছু একটা নড়লো। তো সে থমকে দাঁড়াইছে, থমকে দাঁড়াতে দেখতেছে যে পিলারটার পাশ থেকে একটা মেয়ের অবয়ব বেরিয়েছে, একটা মেয়ে, শাড়ি পরা একটা মেয়ে, এবং তার চুলগুলা সামনে দিয়ে ঢেকে রাখছে, মানে চুলের জন্য চেহারা দেখা যাচ্ছে না, মাথাটা দেখা যাচ্ছে না। তো সে একটু থতমত খেয়ে গেছে। তো সে ওইখান থেকে বলছে আপনি কে, এখানে কেমন আইছেন? এটা বলতে বলতে সে দেখলো মেয়েটা সেই ছাদের থেকে আস্তে আস্তে ভেসে ভেসে উপর দিকে উঠে যাচ্ছে। এটা থেকে তো আসলে মানিকের সারা শরীর জমে গেছে পুরা, মানে সে আর নড়তে পারতেছে না। সে দেখতেছে মেয়েটা উঠে গেল, মানে মাটি, মানে সেই যে ফ্লোর থেকে উপর দিকে উঠে গেল, প্রায় 3-4 হাত উপর উঠে গেল, উঠে যে হাসতেছে, এটা খিক হাসি। হঠাৎ করে তারা হাত দিয়ে এরকম দূরে দেখায় বললো, দূরের দিকে দেখায় বললো কিন্তু যা। সে একদম পুরো কণ্ঠ শূন্য, কণ্ঠটা ভয়ঙ্কর একটা কণ্ঠ, কেমন খ্যানখ্যানে কণ্ঠ, যেটার সাথে স্বাভাবিক কোনো মানুষের কণ্ঠের মিল নাই। বলে হেনতে যা, ভাগ, এরকম করে বললো। মানিক ভয়ের চোটে, মানে আসলে তার মানে ওইখানে দাঁড়ায় থাকার মতো এক বিন্দু সাহস তার নাই, সে ছেড়ে দৌড় দিছে, শাবলটা ওখানে ফেলে দিয়ে দিলিম করে শাবলটা পড়লো, সে দৌড়ায় ওখান থেকে গেছে। যাওয়ার সময় ছো মেরে শুধু হ্যারিকেনটা নিয়েছে সে, মানে সিঁড়িতে নামতে পারবে না, নাহলে সিঁড়িতে নামতেছে আর ভয় পাচ্ছে, মনে হচ্ছে তার পেছনে কেউ আসবে, পেছনে কেউ আসবে। সে দৌড়াইতে সে একদম বাসার থেকে বের হয়ে গেল, ওই মূল দরজা দিয়ে বের হয়ে দৌড়ায় সে সামনের রাস্তা উঠলো, সেখান থেকে দৌড়াইতে সে একদম রাস্তার মাথায় চলে গেছে। মাথায় গিয়ে সে চিন্তা করলো যে আমি তো ফেলে যাইতেছি, এটা তো ঠিক হইতেছে না, এটা কেমন কথা, আমার তো একটু জানানো উচিত। তখন সে ফোনটা নিয়ে কল দিল, ওই তার মালিকের নাম্বার সেভ করা ছিল না, কল দিল। তো অনেকবার রিং হওয়ার পর মাসুমের মামা ফোন ধরছে, তিনি আবার তার বাসায় গেস্ট আসছিল, ব্যস্ত ছিলেন তিনি ধরলেন, বললেন কি ব্যাপার? তো বললেন যে আমি এখানে থাকতে পারবো না স্যার, এরকম সমস্যা, আমি ওই বাসায় আর যাবো না। তো মাসুমের মামা তো বললো, অনেক বলতে কি হয়েছে? সে বলে যে না আমি আর যাবো না ওই বাসায়, হ্যাঁ আমি চলে যেতেছি এখান থেকে, কোথাও যাইতেছি, আমি জানি না, আমি তো ওখানে দোকানপাটে থাকুম রাত্রে, বা বাজারে বসে থাকুম, আমি ওখানে যাবো না। তো মাসুমের মামা তো খুব টেনশনে পড়লেন। তখন তিনি বাধ্য হয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে যাও, তুমি ওখানে দাঁড়াও, ওইখানে কোথাও একটা জায়গায় থাকো, আমি আসতেছি। তো উনি তখন বললেন যে আমি আসতেছি বলে ফোনটা রাখলো। তো মানিক ওইখানে ওই রাস্তার মোড়ে যে জায়গাটা, ওই মানে ওই যে নিচু রাস্তায় নামার জন্য যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে কোনো একটা ল্যাম্প পোস্ট আছে, এবং এই পাশে কিন্তু দোকানপাট কিছু আছে বন্ধ, মানে ঈদের মধ্যে তো এগুলো কিচ্ছু খোলা নাই। তো ওইখানে সে চুপচাপ করে ল্যাম্পপোস্টের কাছে দাঁড়ায় থাকলো। তার অনেক ভয় লাগতেছিল মানিকের কাছে, তার কাছে মনে হতেছিল যে কোনো দিক থেকে অশরীরই চলে আসবে এরকম, আর জায়গাটাই নাকি এরকম ভয়ঙ্কর ছিল, তার দিকে একদম মানে খোলামেলা তো কিচ্ছু নাই, এরকম রাতের বেলা এরকম ভয়ঙ্কর নিশুতি ওই জায়গায়। তো সে চুপচাপ খাম্বার সাথে এরকম ওখানে লাইট জ্বলতেছে, ওইটাই তার কাছে যতটুকু সাহস, আর হাতে মোবাইল ফোনটা, আর মনে মনে সে যতটুকু দোয়া-দুরুদ জানতো পড়তেছে মনে মনে। অনেকক্ষণ সে মানে ঝিমায় গেছে, সে মানে ওখানে বসে পড়বে এরকম সময়। তো তখন সে দেখলো যে ওইখানে একটা পুলিশের গাড়ি যাচ্ছে ওদিক দিয়ে, মানে লাইট ফেলার গাড়ি যেতেছিল, কাছে আসতে বলছে পুলিশের গাড়ি। তো পুলিশের গাড়ি তাকে ওরকম বসা দেখছে দূর থেকে, পুলিশের গাড়ি এসে থামছে, থেমে জিজ্ঞেস করছে যে কি অবস্থা, কে তুমি, কে, কি ব্যাপার, জিজ্ঞাসাবাদ করছে। তখন সে বলছে যে আমি সাইডে কাজ করতে, এইখানে কি? তো বলছে যে আমি এখানে ভয় পেয়ে এরকম আসছি। তো পুলিশরা মুখ চাওয়াচাই করছে, বলে কিসের ভয়? তো সে সব বলছে, যে পুলিশ জেলেছে তাকে বলছে। তো সেই পুলিশ অফিসার নাকি হাসতে এসে বলে আরে এগুলা কিচ্ছু না, এর ভয়ের কিছু না, আরে কোনো ব্যাপার নাই। সেই তখন তিনি বলছেন যে না স্যার আমারে ওই জায়গায় পাঠায়েন না, এখন অনেক ভয় পাইছে, মালিকরে ফোন করছে, মালিক আসতেছে।
তখন নাকি ওই মানে পুলিশের লোকগুলো ওখানে দাঁড়াইছে কিছুক্ষণ, মানে আরো ভেরিফাই করার জন্য যে মানিকের কথা সত্যি নাকি। তারা ওখানে কিছুক্ষণ দাঁড়ায় ছিল, তাদের গাড়ি নিজেরা কথা বলতেছিল। তো অনেকক্ষণ পর মাসুমের মামা আসছে, গাড়ি নিয়ে আসছে উনি। তো এসে দেখেন ওইখানে পুলিশের গাড়ি দাঁড়ায় আছে, পুলিশের গাড়ি যে গলির মাথায় যেখান থেকে ওনারা নামে আর কি ওখানে। তো দেখে তো উনি একটু টেনসড হয়ে গেছেন, কি ব্যাপার। তো উনি ওখানে কাছে আসতেই যখন থামছেন দেখেন যে মানিক ওখানে বসে আছে খাম্বার নিচে, পুলিশ ওখানে বসা। তো উনি নেমে বললেন যে কি ব্যাপার। তো পুলিশের লোকটা বললো আপনার ছেলে মনে হয় ভয় পাইছে, আপনারই তো এখানে কাজ করে। তো বললেন যে হ্যাঁ। তো পুলিশ কনফার্ম হয়ে তারা হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। তো উনি তাদেরকে তার ভিজিটিং কার্ড দিলেন, বললেন এই যে আমার প্রজেক্ট এখানে, এই ঘটনা। তো তারা বললেন যে হ্যাঁ এই ছেলেটার আমরা এখানে বসা দেখছি, ও বলে ভয় পাইছে। হ্যাঁ, এই ভূতের ভয়, এখন কি করবেন, এলাকা তো খালি, মানুষ তো ভয় পাইতেই পারে, ঠিক না? বয়সও তো বেশি না ছেলের, এই একা থাকছে এখানে, এটাও একটা ব্যাপার। যাই হোক, দেখেন কি করবেন বলে পুলিশ ওখান থেকে পরে বিদায় নিল। তো মাসুমের মা মানিককে নিয়ে গেলেন সাইটে। তো সাইটে যাওয়ার পর ওই মানিক আর ভয়ে সাইটে ঢুকতেই চায় না, ভয়ের চোটে। মাসুমের মামা সহ গেলেন। ওনার আবার গাড়ির গ্লাভের মধ্যে ওনারই ছিল, ফ্ল্যাশ লাইট ছিল, এটা মেরে ঢুকলেন। ঢোকার পরে ওই ভিতরে বসলেন, বসে টসে তাকে বললেন যে তুমি খাওয়া দাওয়া করো নাই, খাওয়া দাওয়া করো। তো মানিক খাওয়া দাওয়া করবেই না, বললো যে আমি খাওয়ানো। বলছে আরে তুমি রান্না করছো, তুমি খাবা না মানে? এটা কোনো কথা? এটা মানে কি বলো তুমি, তোমার খিদা লাগে নাই? তখন সে মাথা নাড়লো মানিক যে হ্যাঁ খিদা লাগছে। বলে আরে খাও, তুমি দেখো প্লেট থাকলে আমারও দাও, আমিও খাই। তুমি রান্না করছো? বলে হ্যাঁ। তো মাসুমের মামা ওনার মানিকের সাথে বসে ওখানে খাওয়া দাওয়া করলো, উনিও খাইছে। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ধরে মানিকের সাথে গল্প গুজব করলো, করে বললো যে আচ্ছা থাক, আজকে তো ঈদের রাত, তোমার এখানে থাকার দরকার নেই, তুমি আমার বাসায় চলো। তো এই বললো যে তুমি আজকে এখানে শিকল যা মেরে দাও, তালা আছে না? বলে যে হ্যাঁ। তো ওই শিকলটা নিয়ে উনি সহ তালা টালা মেরে ওই জায়গায় দেখলো। তিনি বললেন যে যাক, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে বলে চলে আসলেন। ওনার গাড়িতে করে নিয়ে গেলেন মানিকের বাসায়। তো ওই দিন মানিক মাসুমের মামার বাসায় ছিল। তো পরদিন মাসুমের মামা ওনাদের গ্রামে খবর দিচ্ছেন, আবার বলছে ইমিডিয়েটলি যদি কোনো লোক থাকে আরেকজনকে সাথে দিতে, যাতে মানিকের সাথে থাকবে আর কি এরকম। তো এরকম খুঁজে টুজে অনেক কষ্ট একজনকে মানে আরও বেশি বেতনে পাইছেন। হওয়ার পর মানিকরে দিয়ে, ওই ছেলেকে দিয়ে, দুইজনরে দিয়ে উনি ওখানে রাখলেন। তো ওরা মোটামুটি ওইখানে, তারপর ওই দুইজন মিলে ছিল কয়েকদিন, তারপরে মিস্ত্রিরা আসছে। তো ওই দুইজনও নাকি বিভিন্ন রকমের ভয় পেত। মানিকের সাথে যার একটা ছেলে ছিল বদরুল নামে, সেও নাকি অনেক এরকম শব্দ শুনছে যে তাদের ওইখানে ওই কাঠ ফেলে দেয়, উপর থেকে নাড়ে চাড়ে, তারা যখন ঘুমায় ওখান থেকে হাঁটে। তারপরে যে তাদের যে টিনের যে পাশে যে দেয়াল করছে, টিনের মধ্যে আঁচড় কেটে যায় কে। তো মানে তো মানিক নাকি আবার বদরুলের ভয় কাটাইতো তখন। বলে আরে কিছু না, বিলাই গেছে ওখান দিয়ে, আরে গেছে ওখান থেকে কুত্তা হেঁটে গেছে, এগুলো বলে নাকি ভয় কাটাইতো। তো মানিকও নাকি আবার বদরুল আসার পর বেশ খানিকটা সাহস হয়ে গেছিল, কারণ দুইজন যেহেতু আরেকজন সাথে আছে। তো ওইখানে আসলে ব্যাপারটা যা ঘটছিল, যেটা পরে মানিক শুনছিল, মানিক শুনে পরে এগুলা শেয়ার করছে যে ওই জায়গাতে ওই যে পাশের বাড়িতে বলছে যে কি ইনসিডেন্ট ঘটছিল, পাশের প্লটে এরকম একটা দুর্ঘটনা ঘটছিল, ওই নিম গাছটার মধ্যে কেউ ঘটাইছিল। তো সেটা অনেকে বিশ্বাস করে যে ওইটারই মানে এখানে এসে প্রবলেম করে, সমস্যা করে। আর ওই যে খোলা মাঠ যেখানে ওই যে পুকুরের পাড়ে গেছিল দেখতে মানিক হেঁটে হেঁটে, ওই জায়গাটা একটা সময় মানে ওই জায়গাটা এমন জায়গা ছিল যে ওইখানে নাকি মানুষ রাতের বেলা ওই যে দেখা যেত দুষ্কৃতিকারীরা কাউকে কিছু করলে ওখানে যে ফেলে দিত ওই জায়গাটায়। তো ওখানে ফেলে দিত, ওই জায়গাটা এমনি হন্টেড। ওই জায়গায় নাকি ওখানকার যারা আরও ওই সাইডের যারা মানুষজন ছিল তারা ওইখান থেকে চলাফেরাই করতো না, যাইতোই না রাত্রেবেলা, ভয় পেত অনেকে। কারণ অনেকেই নাকি এরকম ওই কাজ দিয়ে যাওয়ার সময় দেখছে যে ওখানে কে দাঁড়ায় আছে এরকম, মানে আবার অনেকে স্কন্ধ কাটা ভূতও দেখছে ওইখানে। তো এইগুলোর জন্য ভয় যেত না। তো মানিক তো ওই দিন গেছিল, আর মানিকদের ওই বিল্ডিংয়ে এগুলো হইতো। পরে যে বিল্ডিংটা যখন নাকি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, মানে মাসুমের মামা যখন বিল্ডিংয়ের কাজ শেষ করে ফেলে, উনি কিন্তু কাজ শেষ করছে এবং উনি এর মধ্যে কয়েকবার মানে ওনার পরিচিত হুজুরদেরকে এনে এখানে দোয়া দুরুদ পড়াইছেন, বিল্ডিংয়ে ব্যাপক দোয়া দুরুদ পড়াইছেন। এবং পাশের ওই প্লটের মানুষটাকে বলছিলেন যে আপনার এই গাছটা সমস্যা করতেছে, আপনি গাছটার এখানে দোয়া দুরুদের ব্যবস্থা করেন, কিছু একটা করেন, মানুষজন নিয়ে আসে, আপনার প্লট খালি পড়ে থাকে, গাছগাছালি হয়ে গেছে, এটার হয়তো আপনি কাজ করেন, বিল্ডিং করেন বা আমাদেরকে দেন, আমরা করে দিই, এরকম বলছিলেন। তো উনি নাকি আবার মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছটা
বিক্রি করছিলেন, উনিও নাকি এমনি দোয়া দরুদ পড়াইছেন তার জায়গার মধ্যে। আর মোট কথা মাসুমের মামা ওখানে দোয়া দরুদ পড়ায় জায়গাটাকে করছিলেন, বন্ধ করে দিয়েছিলেন বাড়িটারে। তো বাড়িটা হওয়ার পর এর জন্য নাকি কোনো সমস্যা হয় নাই, কিন্তু ওই বাড়ির ছাদে নাকি শব্দ পেত মানুষ, বিভিন্ন কে হাঁটে চলে এরকম করে। আর পাশের ওই 2 তলা বাড়ি নাকি আরও অনেক দিন পর্যন্ত এরকম পড়েছিল। তারপরে যে হয়েছে প্রায় 5 থেকে 7 বছর পরে ওই 2 তলা বাড়িটা কমপ্লিট হয়েছে। তো ওই জায়গায় যেখানে এই বাড়িটা মাসুমদের মামা যেখানে করছিল বাড়িটা, ওই জায়গায় নাকি এখন অনেক বাড়ি ঘর হয়েছে, খুবই অন্যরকম। তো বলছে যে ওইখানে আরও অনেক বাড়ির মানুষেরও অনেক এরকম ভয়ের ঘটনা আছে। তো যাই হোক, এই ছিল মাসুমের শেয়ার করা ঘটনা। রবিউল ইসলাম মাসুম তিনি শেয়ার করছেন, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। এরকম কনস্ট্রাকশন এলাকার ঘটনা কিন্তু আমি এরকম শুনলে আমার কাছে ভালোই লাগে, কারণ বেশ স্পুকি কিন্তু ব্যাপারটা। আর যত সহজ মনে হয় ব্যাপারটা কিন্তু তত সহজ না। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, এরকম একটা খোলা বিল্ডিংয়ে যেখানে আশেপাশে বাড়িতে আর কেউ নাই এবং পাশে একটা হন্টেড প্লট, এখানে কি আসলে আপনারা কেউ থাকার সাহস করবেন? অনেকে হয়তো বলবেন করবেন, কারণ অনেকে মেসেজে লেখেন, অনেকে লাইভ চ্যাটে লেখেন যে হ্যাঁ আমি থাকতে পারি, আমি একলা যেতে পারি। এটা কিন্তু বলা অনেক সহজ, কিন্তু করাটা এত সোজা না। কারণ আপনি যখন একা থাকবেন তখন কিন্তু আপনার সাথে কেউ নাই। আপনি যখন ওই জায়গায় যাবেন তখন আপনি বুঝতে পারবেন ওখানকার ফিলটা কি। আমি অনেক সাহসী মানুষকে দেখছি এরকম কথা বলছে কিন্তু নিজে একা যেতে পারে না। আসলে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। মানুষের মন কোনো কিছু না কোনো কিছুতে বেশ ভয় পেতে থাকে, কিছু না ঘটলেও ভয় পায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই এপিসোডটি একজন কাল্পনিক একটা হরর স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি প্লে করছেন এবং কি আপনার জীবনের সঙ্গে গল্পটা মিলছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের গল্পগুলো বেশিরভাগ আপনাদের মাঝে শেয়ার করি অনেকের জীবনের সাথে সাংঘাতিকপূর্ণ বা মিলে যায়। হরর স্টোরিগুলো এমন ধরনের একটা স্টোরি যা ইমেল স্টোরি নামে পরিচিত লাভ করেছে। আপনারা যে আজকের এপিসোডটি দেখলেন এবং কি আগামী এপিসোডটি নিয়ে আসার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনারা কি চান না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্প থেকে আপনার সবচেয়ে কোন গল্পটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। দেখবেন ভিডিওটি প্লে করার সময় সম্পূর্ণ যদি আপনি গল্পটি প্লে করে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাবে। এবং কি আপনারা কোন জেলা থেকে কে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমরা ভিডিও বানাতে আরো উৎসাহ পাবো এবং কি আপনাদের যে গল্প কাহিনী জীবনের সাথে ভূতেরে অথবা অন্যান্য স্টোরিগুলো আপনারা আমাদের মাঝে শেয়ার করতে পারেন। শেয়ার করলে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং কি আপনার স্টোরিগুলো আমরা ইউটিউবে আপলোড করতে পারবো। অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই এই যে গল্পগুলো প্রতিদিন কে দেখেন অবশ্যই হাত তুলবেন। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আজকে এই এপিসোডটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটি বা পরবর্তী এপিসোডে নিয়ে হাজির হব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন।